নিশুতি রাতের জঙ্গলে চাঁদের আলো ঝলমল করছিল গাছের পাতার ফাঁক দিয়ে, যেন রূপোলি আঙুলে কাউকে জাগাতে চায় ঘুমন্ত প্রকৃতি। কিন্তু সেই নিস্তব্ধতা ভেঙে পড়ল একেবারে। হঠাৎ মানুষের চিৎকার, পায়ের দৌড়ানোর শব্দ, লোহার তলোয়ারের সঙ্গে মানুষের নশ্বর দেহের সংঘর্ষে উৎপন্ন হল তীক্ষ্ণ শব্দ। মেপে উঠল বাতাস, ধস্তাধস্তির শব্দ, শরীরের মাটিতে পড়ে যাওয়ার আওয়াজ, আর তারই মাঝে মিশে থাকা মৃত্যুর করুণ আর্তনাদ। যেন অদৃশ্য কোনো দানব তার ক্ষুধা মেটাচ্ছে নরম মাংসে। রাতের আকাশ ধীরে ধীরে রক্তিম হতে লাগল। প্রথমে যেন লাল রঙের হালকা আভা, পরে গাঢ় হয়ে উঠল। মনে হলো কেউ এক বিশাল তুলি দিয়ে সমস্ত নীলিমাকে রক্তে রাঙিয়ে দিল। বাতাসে লেগে রইল লোহার গন্ধ, মিশে থাকা মাংস পোড়ার দুর্গন্ধ, আর আতঙ্কের বিষাক্ত স্বাদ। এই বিভীষিকার কেন্দ্রে ছিল জঙ্গলের গহীনে এক পরিত্যক্ত কাঠামো, অর্ধভাঙা দালান, যার দেওয়াল জুড়ে শ্যাওলা আর জটলা পাকানো লতায় ঢাকা। কিন্তু আজ রাতে সেই দেওয়ালের রং বদলে গেছে। তাজা রক্তের স্রোত গড়িয়ে পড়েছে ইটের ফাঁক দিয়ে, শুকিয়ে গিয়ে তৈরি করেছে অদ্ভুত নকশা, যেন ভুতুড়ে শিল্পীর আঁকা কোনো চিত্রকর্ম। জানালার কাঁচ ভাঙা, দরজা খোলা। ভেতরে ঢুকতেই চোখে পড়ে ছিন্ন ভিন্ন আসবাব, উল্টোনো আলমারি থেকে পড়ে থাকা পুরনো কাগজপত্র, আর মেঝেতে রক্তের দাগে আঁকা দীর্ঘ টান। মনে হয় এখানে কেউ লুকিয়েছিল, হয়তো পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ধরা পড়ে গিয়েছিল নিষ্ঠুর নিয়তির কাছে। ঘটনার ইতিহাস হয়তো হারিয়ে গেছে সময়ের গর্ভে। স্থানীয়রা এই বাড়িকে এড়িয়ে চলে, ভূতের গল্প ছড়ায়। কেউ বলে ব্রিটিশ আমলের জমিদার বাড়ি, অভিশপ্ত হয়ে আছে ঔপনিবেশিক অত্যাচারীর রক্তের দায়ে। কেউ বিশ্বাস করে এখনো প্রতিশোধের আগুন নেভেনি। রাতের বাতাসে আজও শোনা যায় ফিসফিসানি, তলোয়ারের ঝনঝনানি, আর শেষ নিঃশ্বাসের করুণ শব্দ। প্রকৃতি ধীরে ধীরে গিলে খাচ্ছে এই সাক্ষীকে। লতা গুল্মে ঢেকে যাচ্ছে রক্তের দাগ, কিন্তু মৃত্যুর ছাপ মিশে থাকে আকাশের রঙে, মাটির স্মৃতিতে, আর জঙ্গলের নিঃশ্বাসে। আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি মেসে ফিরেছি। তোমরা বুঝতেই পারছো কেন আজকে অফিস থেকে এত তাড়াতাড়ি মেসে ফিরে এসেছি। আন্দাজ করছো হয়তো। হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছো। আজ তারানাথের বাড়ি যাব। অনেক দিন হলো তারানাথের বাড়ি যাওয়া হয়নি, তাই সকালেই কিশোরীকে বলে রেখেছিলাম আজ যেন ও তাড়াতাড়ি কাজ সেরে মোড়ের মাথায় এসে আমার জন্য অপেক্ষা করে। সত্যি মনটা যেন আজকে বেশ অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে কতক্ষণে তারানাথের বাড়ি যেতে পারি। সারা মাসের অফিসের কাজের চাপে মনটা সবসময় ভারাক্রান্ত হয়ে থাকে। আজকে অফিসের কাজের চাপ অনেকটাই কম ছিল বলতে পারো। আগের দিনের অনেকটা কাজ সেরে রেখেছিলাম যাতে আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে পারি। তবে যাই হোক, শেষ পর্যন্ত তারানাথের বাড়ি পৌঁছানোটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো বুঝি? হ্যাঁ, তা আমি অনেকক্ষণ ধরেই এখানে বসে তোমার অপেক্ষা করছিলাম। তা তোমার এত দেরি হলো কেন? তুমি তো বাবু সময় জ্ঞান সম্বন্ধে যথেষ্ট সচেতন। 5 মিনিটের কথা বলে তুমি যে 15 মিনিট লাগিয়ে দিলে, ব্যাপারটা কি বলো তো? আরে না, আগের দিন অফিসের কিছু কাজ আমি আগাম করে রেখেছিলাম যাতে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি। কিন্তু যেই বেরোতে যাবো অমনি বড়বাবু ডেকে পাঠালেন, ব্যাস হয়ে গেল। দিয়ে দিলেন 2টো ফাইল। ওনার আদেশ এখনই কিনা সেগুলো সমাধান করতে হবে, তাই অফিসের কাজগুলো একটু ঝামেলায় ফেলে দিল। তাই তো একটু দেরি হয়ে গেল। এই বেশ, তাহলে চলো 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 এখন যাওয়া যাক। আরে ঠিক আছে ঠিক আছে, এত সাফাই দিতে হবে না বন্ধু। চলো এবার ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে যাওয়া যাক। ওদিকে আবার ঠাকুরমশাই না রেগে যায়, কারণ আজকে যাওয়ার খবরটা আমি আগাম ঠাকুরমশাইকে পাঠিয়েছি। হয়তো উনি এতক্ষণ আমাদের অপেক্ষায় বসে রয়েছেন। তা তুমি বেশ করেছো ভায়া। সারা মাসের কাজের এত চাপ থাকে যে ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে যাওয়াই হয়ে ওঠে না। আর যেদিন যাবো বলে ঠিক করি সেদিনই বড়বাবু একটা না একটা কাজে আমাকে ফাঁসিয়ে দেয়। তবে আজ আমি অফিস থেকে বেরোনোর আগে বড়বাবুকে 2টো কথা শুনিয়ে এসেছি, বুঝলে? কি বলছো ভায়া? বড়বাবুকে কথা শুনিয়েছো?
তা বড়বাবু নিশ্চয়ই তোমার ওপর খুব রেগে গেছে। না না, কোচে থাকবে কি করে? আমি তো ওনার সব কাজ মিটিয়ে দিয়েছি। ও তাই বলো। আমরা ট্রাম লাইনের পথ ধরে দুজনে হাঁটতে শুরু করলাম। চারপাশে গাড়ি ঘোড়ার শব্দ ভেসে আসছে। অন্যদিকে ফুটপাতে বসে থাকা বিভিন্ন দোকানের মুখে লোকজনের ভিড় জমেছে। আমরা দুজনে চুপচাপ হাঁটছিলাম। মাথার উপরে আকাশটা একটু ফিকে হয়ে এসেছে। গাছের পেছন থেকে সূর্যের শেষ রশ্মি মাটিতে ছড়াচ্ছে। আচ্ছা, তোমার মনে হয় ঠাকুরমশাইয়ের গল্পগুলো সত্যি? কি জানে ভায়া, তবে তার গল্পে এমন সব ঘটনা থাকে যেগুলো সত্যি না হলেও তো ওর কল্পনা শক্তি আর অভিজ্ঞতা এই দুই অসাধারণই বলতে হয়। আমিও তাই ভাবি। তবে তুমি কি খেয়াল করেছো, ঠাকুরমশাই যখন গল্প বলেন তার চোখের চাহনি আর কণ্ঠস্বরে একটা অদ্ভুত শক্তি যেন কাজ করে। মনে হয় সব কিছু নিজের চোখে দেখেছে এবং এই মুহূর্তে উনি যেন নিজে সেই স্থানে উপস্থিত হয়েছেন। তাহা তুমি ঠিকই বলেছো ভায়া। সেই সঙ্গে তার কথাগুলো শুনলে যেন চোখের সামনে সব দৃশ্যগুলো ভেসে ওঠে। এটাই ওর বিশেষত্ব। এই পৌঁছে গেছি, এইবার শুরু হবে আসল মজা। তবে চুপচাপ বসে শুনতে হবে। তারানাথের গল্পের মাঝখানে কথা বললে কিন্তু বিপদ হতে পারে। তারানাথের দরজায় টোকা দিতেই ভেতর থেকে ওনার কণ্ঠস্বর শোনা গেল। তোমরা চলে এসেছো? খুব ভালো, খুব ভালো। আজকের গল্পটা তোমাদের বুকে কাঁপন ধরিয়ে দেবে। দুজনে কেমন মন্ত্রমুগ্ধ হয়ে চুপ করে ওনার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম এবং মনে মনে ভাবলাম আরও একটা রহস্যময় সন্ধ্যা শুরু হলো। এরপর তারানাথ দরজা খুলতেই ভেতর থেকে পুরনো কাঠের দরজার খচখচ আওয়াজ কানে এলো। ঘরের ভেতরটা যেন অদ্ভুত এক জগৎ। দেওয়ালে পুরনো ছবি, একপাশে রাশি রাশি বইয়ের স্তূপ, আর মেঝের ওপর ধূপের মিষ্টি গন্ধ মিশে একটা গা ছমছমে ভাব তৈরি করছে। এক কোণে রাখা মাটির প্রদীপের নরম আলো ছড়িয়ে পড়ছে ঘরময়। তারানাথ, যাকে আমরা ঠাকুর মশাই বলি, একটা কাঠের চেয়ারে বসে আছেন। সাদা ধুতি আর গায়ে একটা চাদর, চোখে গভীর দৃষ্টি আর কপালে একটা রহস্যময় প্রশান্তি। আমরা দুজন মাথা নিচু করে ভেতরে ঢুকলাম। এসো এসো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আজকের সন্ধ্যাটা মনে রাখার মতো হবে। আমরা দুজন মাটিতে পেতে রাখা চটের ওপর বসলাম। ঠাকুরমশাই আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টি যেন আমার ভেতরের সমস্ত কৌতূহল একেবারে টেনে নিয়ে যাচ্ছে। পুরো বাড়িটা নিস্তব্ধ, সবাই চুপচাপ। ঠাকুরমশাই, বলছি আজ কি গল্প শুনব? গল্প নয় হে, আজ তোমাদের এমন কিছু শোনাবো যা গল্পের চেয়েও বেশি। তোমরা জানো কি, কিছু ঘটনা আছে যা এই জগতের নিয়ম মেনে চলে না। সেখানে কিছু অদৃশ্য শক্তি কাজ করে। তার কণ্ঠস্বর গভীর থেকে আরো গভীর হয়ে গেল। চারপাশে যেন অদ্ভুত এক নীরবতা নেমে এলো। বাতাস থেমে গেছে বলে মনে হলো। কি ঘটনা ঠাকুরমশাই? তারানাথ আমাদের দিকে তাকিয়ে একটু সময় চুপ করে রইলেন। তারপর টেবিলের উপর রাখা একটা বুদ্ধ মূর্তি দেখিয়ে বললেন, ওই মূর্তিটা দেখছো? খুব সাধারণ মনে হচ্ছে, তাই তো? কিন্তু জানো, ওই মূর্তিটার একটা রহস্য আছে। এক সময় একটা পুরো গ্রামকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছে। আমরা দুজনেই চমকে উঠলাম। ঠাকুরমশাই মৃদু হাসলেন। আজ তোমাদের সেই ঘটনার কথাই বলবো। সেটা বহু বছর আগের কথা। হাতিমগড় নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে এক জমিদার ছিলেন এবং পুরো গ্রামটা এক সময় শস্য শ্যামলা ছিল। এবং গ্রামে জমিদার খুব ভালো মানুষও ছিলেন। গ্রামের প্রতিটা মানুষের খোঁজ খবর তিনি নিজে রাখতেন। জমিদার বলে কখনো তিনি নিজের গ্রামের মানুষজনের থেকে আলাদা করে রাখতেন না। কিন্তু দুঃখের বিষয় হলো, একটা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সব ধ্বংস হতে বসেছিল। পুরো গ্রামে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল
এমনকি জমিদারের পরিবারও এই দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পায়নি। ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গিয়েছিল। ধানের জমি, পুকুর, ধানের গোলা সব যেন একেবারে শেষ হয়ে গিয়েছিল। দুবেলা দুমুঠো মানুষ খেতে পারছিল না। আর শুধু গ্রামের মানুষ বললে ভুল হবে, জমিদারের অবস্থাও সেই রকমই ছিল। আরও কয়েকটা মাস গেলে হয়তো পুরো গ্রামটাই নিঃশেষ হয়ে যেত, আর ওই গ্রামের নাম এক সময় মুছে যেত। কিন্তু বলতে পারো, এই বুদ্ধ মূর্তি সেই সময় ওই পুরো গ্রামের পরিবারগুলোকে বাঁচিয়েছিল। আর শুধু বাঁচিয়েছিল বললে ভুল হবে, গ্রামে জমিদারের অবস্থা পুনরায় ফিরিয়ে দিয়েছিল। হ্যাঁ, এটা হয়তো ঈশ্বরেরই ইচ্ছা ছিল। তা না হলে তিনি এই কাজ আমার হাত দিয়ে করাতেন না। এই পর্যন্ত বলে ঠাকুরমশাই চুপচাপ হয়ে গেলেন এবং পৌঁছে গেলেন সেই কয়েক বছর আগে ঘটে যাওয়া ঘটনার দিনগুলোতে। আমরাও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার পরের কথার অপেক্ষায় চুপ করে বসে রইলাম। তার কণ্ঠস্বর ক্রমশ ঘরের নীরবতাকে ভেদ করে গল্পের এক অজানা রহস্যে নিয়ে যেতে শুরু করল। গল্পের শুরুতেই মনে হলো আমাদের সামনে একটা নতুন দুনিয়া খুলে যাচ্ছে। এরপর ঠাকুরমশাই বলতে শুরু করল, শোনো তাহলে, এই ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর আগে। তখন আমি এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক শ্মশান থেকে অন্য শ্মশান, এভাবে ভবঘুরের মতোই ঘুরে বেড়াতাম। রাত কাটানোর মতো আমার কোনো নিশ্চিত জায়গা ছিল না। যেখানে রাত হতো সেখানেই রাত কাটাতাম। ঠিক সেই রকমই একদিন ঘুরতে ঘুরতে আমি এক জঙ্গলে ঢুকে পড়েছিলাম। জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে দিন শেষ হয়ে গেল। সূর্য তখন পশ্চিম দিকে অস্ত গেল। পাখিরা কিচিরমিচির শব্দ করতে করতে নিজের বাসায় ফিরে এলো। আমি জঙ্গলের যত ভিতরে যেতে শুরু করি, ততই অন্ধকার যেন আমাকে গ্রাস করে। এক সময় রাত ক্রমশ গভীর হয়ে আসছিল, আর আমি সেই গভীর ভয়ানক জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিলাম। আকাশ যেন কালো মেঘে ঢেকে গিয়েছিল। আমি তাড়াতাড়ি পা চালিয়ে সেই জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু পথ যেন আর শেষ হয় না। এদিকে অন্ধকার ক্রমশ ঘন হয়ে আসছিল, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুতের আলোতে যতটুকু দেখা যায়, আমি তাতে যতটা সম্ভব তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই সময় শুরু হলো অবিরাম বৃষ্টি। প্রকৃতি যেন নিজের প্রলয়ের শক্তি নিয়ে আমাকে পরীক্ষা করছিল। প্রতিটি গাছের ছায়া, প্রতিটি পাতার নড়াচড়া যেন আমার সব কল্পনা শক্তি পরীক্ষা করছিল। বৃষ্টির ফোঁটা পাতার ওপর পড়ে এক অনবদ্য সুর সৃষ্টি করছিল, যা আমার মনে অজানা ভয়ের সঞ্চার করছিল। জঙ্গলের ঘন অন্ধকার যেন আরও এক ভয়ানক রূপ ধারণ করল, আর সেই সাথে শোনা যাচ্ছিল অদ্ভুত আওয়াজ। দূর থেকে কোনো একটি পেঁচা তার রহস্যময় স্বরে ডাকছিল, আর মাঝে মাঝে অজানা প্রাণীর পদশব্দ শোনা যাচ্ছিল, যা এক অদ্ভুত আতঙ্কের সৃষ্টি করছিল। বাতাসে পাতার খসখস শব্দ, কচমচ আওয়াজ এবং খয়েরি মাটির সোঁদা গন্ধ যেন পুরো পরিবেশটাকে আরও ভৌতিক করে তুলেছিল। এমন সময় ভাবছিলাম, রাত পুরো জঙ্গলটা হেঁটে পেরোনো নিরাপদ হবে কিনা। প্রথমে ভাবলাম কোনো বড় গাছের নিচে আশ্রয় নিলে ভালো হয়। এমন সময় অনেক দূরে একটা আলো দেখতে পেলাম। ক্ষীণ আলোটা কেঁপে কেঁপে উঠছিল, সম্ভবত প্রদীপ। আমি ওই আলোর উৎস দেখে কিছুটা সেই দিকে এগিয়ে গেলাম।
এইভাবে আমি আশ্রয় খুঁজতে খুঁজতে হঠাৎ দূরে এক আলোকিত প্রাচীন মঠের ছায়া দেখতে পেলাম। যেন সেই মঠটা ছিল অন্ধকারের মধ্যে একমাত্র আলোর উৎস। আমি আশ্রয়ের আশায় মঠের দিকে রওনা দিলাম। আমার প্রতিটি পা ছিল ভেজা মাটির উপরে, প্রতিটি পদক্ষেপ যেন প্রকৃতির কণ্ঠস্বর। দূর থেকে মঠটার অবয়ব স্পষ্ট হতে লাগল। তার পুরনো ইট, ভাঙা দেওয়াল আর মলিন পাথরের স্তম্ভ। মাঠের কাছে পৌঁছেই আমি অনুভব করলাম এক অদ্ভুত শীতলতা, যেন সবকিছুই একটা ছায়ার মধ্যে ঢাকা। দূর থেকে দেখা মঠটির বাইরের অংশ ছিল অত্যন্ত রহস্যময় এবং ভৌতিক। মঠটি দেখে মনে হচ্ছিল প্রাচীনকালে নির্মিত হয়েছিল, আর তার ইটের গাঁথুনি এবং পাথরের স্তম্ভগুলোর কারুকার্য সবই ছিল প্রাচীনত্বের কালিমায় ঢাকা। প্রতিটি ইটে সময়ের চিহ্ন স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। তবে মঠের ছাদটা অর্ধেক ভেঙে পড়েছে, আর তার উপরে লতাপাতা আর শ্যাওলার স্তূপ জমে আছে। মঠের চারপাশে লতাপাতা এবং ঝোপঝাড় ও ছোট বড় গাছপালা মিলে একটা ভৌতিক পরিবেশ তৈরি করেছে। বটবৃক্ষের শিকড় মঠের দেওয়ালের ফাটল থেকে বেরিয়ে এসেছে এবং তার ডালপালাগুলো এমনভাবে ছড়িয়ে আছে, দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন কোনো দৈত্য তার দুহাত দিয়ে মঠটিকে আগলে ধরে আছে। আর সেই সঙ্গে গাছের পাতাগুলো যেন বাতাসে মৃদু দোল খাচ্ছে। অন্যদিকে বাতাসে খয়েরি মাটির সোঁদা গন্ধ আর পাতার খসখস শব্দ ভয়ের সঞ্চার করছে। মঠের চারপাশের দেওয়ালে পাথরের বিভিন্ন মূর্তি আছে, যেগুলো এখনো অক্ষত অবস্থায় তার সৌন্দর্য বজায় রেখেছে। তবে মূর্তিগুলোর দিকে চোখ মেলে দেখলে মনে হচ্ছিল যেন প্রতিটি মূর্তি ক্ষণে ক্ষণে জীবন্ত হয়ে উঠছে। এই পর্যন্ত বলেই ঠাকুরমশাই থেমে গেলেন, যেন মনে হচ্ছিল তিনি এখন পৌঁছে গেছেন সেই গভীর জঙ্গলের মঠের সামনে। মঠের সেই ভয়াবহতার রূপ ফুটে উঠেছে তার চোখে মুখে। ঠাকুরমশাই জানলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভাবছিলেন। আমি লক্ষ্য করলাম কিশোরীর চোখে মুখে একটা উত্তেজনার ছাপ। সেও যেন এক দৃষ্টে তাকিয়ে আছে ঠাকুরমশাইয়ের দিকে। এমতাবস্থায় ঘরের পরিবেশটাও যেন একটু থমথমে হয়ে আছে। মোমবাতির মৃদু আলোটা কখনো নিভে যাচ্ছে, আবার কখনো দপ করে জ্বলে উঠছে। এই আলো ছায়ার অন্ধকারে পুরো ঘরে একটা অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আমার মধ্যেও উত্তেজনা যে কম ছিল তা বলবো না। আমি তো এমতাবস্থায় ঠাকুরমশাইকে উৎকণ্ঠা সুরে জিজ্ঞাসাই করে বসলাম, ঠাকুরমশাই, বলছি এরপর কি হলো ঠাকুরমশাই? আপনি কি ওই মঠের ভেতরে প্রবেশ করেছিলেন? হ্যাঁ, ওই অবস্থায় মঠটির ভেতরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কারণ বৃষ্টিতে আমি এতটাই ভিজে গিয়েছিলাম যে ঠান্ডায় আমি কাঁপছিলাম। তাই মঠের প্রবেশদ্বারে এসে পৌঁছালাম এবং দেখলাম মঠের প্রবেশদ্বারটা অর্ধেক খোলা, আর তার দরজার উপর একটা পুরনো কাঠের ফলক ঝুলছে, যা বাতাসে মৃদু আওয়াজ করছে। প্রবেশদ্বারের আশেপাশের দেওয়ালের কুলুঙ্গিগুলোতে কিছু প্রাচীন প্রদীপ রাখা আছে, যার ম্লান আলোতে মঠের আশপাশটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। তবে যেটুকু দেখা যাচ্ছিল তাতে মনে হলো দূর থেকে যা দেখাচ্ছিল তার চেয়ে অনেকটাই সুন্দর। আমি লক্ষ্য করলাম মঠের দেওয়ালগুলোতে নানা রকমের কারুকার্য করা বৌদ্ধ মূর্তি রয়েছে। তবে মূর্তিগুলো দেখে বেশ রহস্যময় মনে হচ্ছিল।
এবং গোটা আশেপাশের পরিবেশটাকে যেন আরো ভৌতিক করে তুলেছে। অন্যদিকে মঠের আশেপাশের মাটি ভেজা এবং স্যাঁতস্যাঁতে। বৃষ্টির জলে ভিজে মাটি পুরো পিচ্ছিল হয়ে আছে। আমি তখন ধীরে ধীরে পা ফেলে মঠের দিকে এগিয়ে গেলাম এবং অর্ধেক খোলা প্রবেশদ্বারটা দিয়ে ভিতরে ঢুকলাম। ভেতরে ঢুকে আমি কিছু সন্ন্যাসীকে দেখতে পেলাম। তারা সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল, কিন্তু কেউ কোনো কথা বলছিল না। তাদের মুখাবয়ব ছিল নির্লিপ্ত। আমাকে ভিতরে আসতে দেখে তারা তাদের কাজ ছেড়ে উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। তাদের সেই ঠান্ডা চোখ যেন আমার আত্মার গভীরে তাকিয়েছিল। তাদের মধ্যে একজন কোনো কথা না বলেই আমাকে ইশারায় ভেতরে আসতে বলল। মনের মধ্যে আমি এক অদ্ভুত শীতলতা অনুভব করলাম। ভেতরে ঢুকে দেখলাম চারপাশে মশালের আলো, এবং সেই আলোয় পুরো মঠটা যেন আলোকিত হয়ে সেজে উঠেছে। প্রতিটি দেওয়ালের থামগুলিতে একটি করে বৌদ্ধ মূর্তি রয়েছে, এবং সেগুলি ফুলের মালা ও ফুল দিয়ে সুন্দর করে সাজানো। মূর্তিগুলি খুবই সুন্দর আর পাথরের কারুকার্য করা। দেখলেই যেন মন ভরে যায়। তবে ভিতরটা এতটাই নিস্তব্ধ ছিল যে মনে হচ্ছিল এই মঠের ভিতরে সময় যেন থমকে গেছে। আমি মঠের ভিতরের আশপাশটা তাকিয়ে দেখছিলাম, আর ঠিক সেই মুহূর্তে একজন সন্ন্যাসী আমার দিকে এগিয়ে এলো এবং গম্ভীর গলায় আমাকে বলল, তুমি কে এবং এখানে কেন এসেছো? আমি সন্ন্যাসীটির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। সন্ন্যাসীটির বলিষ্ঠ চেহারা, পরনে ছিল গেরুয়া বসন, আর চোখের দৃষ্টি ছিল স্থির। আমি নতজানু হয়ে প্রণাম জানিয়ে বললাম, প্রণাম। আমি পথ হারিয়ে ফেলেছি। এই বৃষ্টির রাতে একটা আশ্রয় খুঁজছিলাম। আমার কথা শুনে সন্ন্যাসী একটা শীতল হাসি হাসল। তারপর একটু সময় নিয়ে আমাকে দেখে বলল, এই মঠে আশ্রয় পাওয়া কিন্তু সহজ নয়। এখানে অনেক রহস্য লুকিয়ে আছে। সন্ন্যাসীর মুখে এমন ধরনের কথা শুনে আমি একটু অবাক হলাম। তারপর জিজ্ঞাসা করলাম, রহস্য? কিসের রহস্য? সেটা কি আমাকে বলা যেতে পারে? এই কথা বলার পর আমি লক্ষ্য করলাম সন্ন্যাসীরা একে অপরের মুখের দিকে তাকিয়ে কিছু যেন একটা ফিস ফিস করে বলছে। কিছুক্ষণ পর আরেকজন সন্ন্যাসী আমার দিকে এগিয়ে এসে বলল, আমাদের মাঠে অনেক পুরনো গল্প রয়েছে। এখানে রাতে কি ঘটে তা কেবলমাত্র অনুভব করা যায়। তার চোখে ছিল এক অদ্ভুত ঝলক, যা দেখে আমার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। আমি সেই মুহূর্তে চোখ বন্ধ করে নিজের মনের মধ্যে সাহস জগিয়ে বললাম, আমি কেবল একটা রাত কাটাতে চাই, বেশি কিছু না। তুমি এখানে রাত কাটাতে পারো, কিন্তু মনে রেখো এখানে থাকা সহজ নয়। আমাদের কিছু নিয়ম তোমাকে মেনে চলতে হবে। আমি তাদের কথা শুনে একটু অস্থির হয়ে পড়লাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। কারণ এই গভীর জঙ্গলে ঘন অন্ধকারে আমার একটা আশ্রয়ের খুব প্রয়োজন ছিল। তাছাড়া বৃষ্টির জলে আমি পুরো ভিজেও গিয়েছিলাম। তাই কোনো কথা না ভেবে তাদের কথা মেনে নিয়ে আমি বললাম, আপনারা যা বলবেন আমি সেটা শুনব। তখন তাদের মধ্যে একজন সন্ন্যাসী আমাকে মঠের একটা কোণে নিয়ে গেল, এবং সেখানে একটা ছোট্ট কুঠুরি ছিল এবং একজনের শোয়ার মতো একটা ছোট্ট চৌকি পাতা ছিল।
আর দেওয়ালের কুলুঙ্গিতে একটা প্রাচীন প্রদীপ জ্বলছিল, কিন্তু তার শিখা ছিল অত্যন্ত মৃদু। প্রদীপের আলো এতটাই কম ছিল যে ঘরটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। সন্ন্যাসী চৌকির দিকে আঙুল দেখিয়ে আমাকে ইশারায় বসতে বলল। আমি অনুভব করলাম আশপাশের নিস্তব্ধতা। এখানে প্রতিটা সন্ন্যাসী নিজের নিজের কাজ চুপচাপ করে চলেছে, কেউ কারো সঙ্গে কোনো কথা বলছে না। দেখে মনে হচ্ছে যেন দম দেওয়া পুতুলের মতো কাজ করে চলেছে। সন্ন্যাসীদের এই অদ্ভুত আচরণ এবং এই নিস্তব্ধতা সব মিলিয়ে পুরো পরিবেশটাই যেন একটা ভৌতিক রহস্য ছড়িয়ে রেখেছে। এই রহস্য দেখে আমার মনেও একটা অস্থিরতা কাজ করছিল। কিছুক্ষণ বাদে একজন সন্ন্যাসী এসে আমাকে কিছু ফলমূল খাবার জন্য দিল এবং সঙ্গে একটা শুকনো বস্ত্র দিয়ে বলল, তুমি পুরো ভিজে গেছো, পোশাকটা বদলে নিও। এই বলে চলে গেল। যদিও সেই মুহূর্তে আমার একটা শুকনো পোশাকের খুবই প্রয়োজন ছিল, কারণ আমি বৃষ্টিতে এতটাই ভিজে গিয়েছিলাম যে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছিল। তাই আর দেরি না করে পোশাক বদলে ফলগুলো খেয়ে নিলাম। এমনিতেই সারাদিনের ধকলে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কিন্তু চোখে ঘুম আর আসে না। মনের মধ্যে একটা খটকা যেন থেকেই যায়। পরিবেশটা এতটাই নিস্তব্ধ ছিল যে নিজের হৃদস্পন্দনের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম সন্ন্যাসীদের আচরণের কথা। অন্যদিকে আশেপাশের পরিবেশ ছিল অতিমাত্রায় নিস্তব্ধ। কেবল বাতাসের আওয়াজ আর বৃষ্টির ফোঁটার শব্দ কানে ভেসে আসছিল। এবার আমি চোখ বন্ধ করতেই অনুভব করলাম যেন কেউ আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমার এই ছোট্ট কুঠুরিতে আলো অন্ধকারে যে ছায়াগুলো পড়ছিল, সেই ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠেছিল। হঠাৎই আমি চোখ খুলে ঘরের আশপাশটা একবার দেখে নিলাম। সেই মুহূর্তে চোখে সেরকম কিছু পড়ল না, তবে মনের মধ্যে ভয়টা যেন আরো জোরালো হয়ে উঠল। অন্যদিকে সন্ন্যাসীদের আচরণ এতটাই অদ্ভুত ছিল যেন তারা কিছু লুকিয়ে রাখছে। তাছাড়া মশালের আলোগুলো এতটাই ক্ষীণ ছিল যে তাদের মুখমণ্ডল পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। শুধু মুখমণ্ডলের মধ্যে দুটি চোখ জল জল করছিল। এই সমস্ত কথা ভাবতে ভাবতে আমি এক সময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎই আমার ঘরটা যেন অনেক ঠান্ডা হয়ে গেল। আমি শীত শীত অনুভব করলাম, আর রাত তখন আরো গভীর হয়ে এসেছে। হঠাৎ আমি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। শব্দটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছিল। মনে হলো যেন মাঠের ভেতরে কেউ হেঁটে বেড়াচ্ছে। আমি উঠে পড়লাম এবং নিজের চারপাশে একবার তাকালাম, কিন্তু সেরকম কিছু আমার চোখে পড়ল না। আমি দুপা এগিয়ে গেলাম। দেখলাম সন্ন্যাসীরা কোথাও ছিল না, আর মঠের ভেতরে অদ্ভুত ছায়া নড়াচড়া করতে লাগলো। আমি সেই ছায়াকে লক্ষ্য করে এগিয়ে যেতে থাকলাম, আর ঠিক তখনই আমার সামনে একজন সন্ন্যাসী এসে বলল, ভয় পেও না, এখানে সব কিছুই সময়ের খেলা। যাও, নিজের জায়গায় যাও। আমাকে এই কথাগুলো বলে তিনি যেন বাতাসের সঙ্গে কোথায় হারিয়ে গেলেন। তার চোখে ছিল সেই একই অদ্ভুত ঝলক। সন্ন্যাসীর কথা শুনে আমি আর কোনো প্রশ্ন না করেই আবার নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়লাম।
কিন্তু মন শান্ত করতে পারলাম না। চারপাশের সেই অদ্ভুত পরিবেশ, সন্ন্যাসীদের ঠান্ডা চাহনি আর মঠের আলো অন্ধকারের মধ্যে ছায়াদের নড়াচড়া, এই সব কিছুই ঘুরছিল আমার মনের মধ্যে। তখনই মনের মধ্যে অনেক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। আমার মনে হলো এই মঠের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু ঘটনার ইতিহাস যা আমার অজানা, আর তাই এই মুহূর্তে আমি এখন মঠের ভয়ঙ্কর ইতিহাস এবং ভবিষ্যতের অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি। এই রাত, এই মঠ এবং এই রহস্যময় সন্ন্যাসীরা আমাকে অজানা কোনো এক রহস্যময়তার পথে টেনে নিয়ে যাচ্ছিল। এই সমস্ত কথা ভাবতে ভাবতে আমি এক সময় ঘুমিয়ে পড়লাম। রাত তখন প্রায় অনেক গভীর হয়ে এসেছে, চারপাশের নীরবতা কেটে গেছে। হঠাৎই একটা জোরালো শব্দে আমার ঘুম ভেঙে গেল। প্রথমে মনে হলো যেন ভয়ানক একটা যুদ্ধ চলছে, আর যার মাঝখানে আমি আটকা পড়েছি। চারদিক থেকে ভেসে আসছিল মানুষের চিৎকার, কান্না আর আর্তনাদ। আমি অনুভব করলাম আমার সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেছে। সেই মুহূর্তে আমি কিছুই বুঝতে পারছিলাম না কি ঘটছে। তারপর হঠাৎই আমার চোখ খুলে যায়। চোখ খুলতেই আমি যা দেখলাম তাতে আমার পা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। এই কথা বলতে বলতে ঠাকুরমশাই নিস্তব্ধ হয়ে গেলেন এবং এক দৃষ্টে শূন্যে তাকিয়ে রইলেন। এই মুহূর্তে পুরো বৈঠকখানা ঘরটা যেন নিস্তব্ধ, একেবারে পিন পতন নিস্তব্ধতা। মোমবাতির আলোটাও যেন স্থির হয়ে জ্বলছে। মনে হচ্ছে এই মুহূর্তে বৈঠকখানা ঘরে সময় যেন থমকে গেছে। কিশোরী আর আমি এতক্ষণ ধরে ঠাকুরমশাইয়ের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। ঠাকুরমশাইয়ের নিস্তব্ধ হওয়ার সাথে সাথে আমরাও যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। মনে হলো আমরা যেন পৌঁছে গেছি সেই ঝড় জলের রাতের অন্ধকারের সেই রহস্যময় মঠের ভেতরে। অনুভব করলাম মঠের ভেতর সেই রহস্যময় রাতটাকে। এমন সময় কর্কশ গলায় একটা পেঁচা ডাকতে ডাকতে জানলার পাশ দিয়ে উড়ে চলে গেল এবং ঘরের নিস্তব্ধতা যেন ভাঙল। এতক্ষণ কিশোরীর চক্ষু স্থির করে তাকিয়ে চুপচাপ বসেছিল। দেখে মনে হচ্ছিল যেন পাথরের মূর্তি। এবার সে একটু নড়ে চড়ে বসল এবং অস্থিরভাবে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করল, এরপর কি হলো ঠাকুরমশাই? আপনি চোখ খুলে কি দেখলেন? ঠাকুরমশাই যেন কিশোরীর কথা শুনতেই পাননি। তিনি যেন এখন পৌঁছে গেছেন সেই রহস্যময় মঠের ভেতরে। আমি এবার একটু উত্তেজনার সুরেই ডাকলাম, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, কি হলো, শুনতে পাচ্ছেন? এর পরের ঘটনাটা বলুন। বেশ খানিকক্ষণ আরও চুপচাপ থাকার পর ঠাকুরমশাই বলতে শুরু করলেন, সেদিন আমি দেখলাম, আমি রাতের বেলায় মঠের যে সৌন্দর্য দেখেছিলাম এবং মঠের ভিতরে রাতের আশ্রয় পেয়েছিলাম, এখন যেন সবকিছুই কর্পূরের মতো উবে গেছে। রাতের সেই মঠের সৌন্দর্য, সেই জাঁকজমক যেন উধাও হয়ে গেছে। শুধুই পড়ে রয়েছে একটি ভগ্ন স্তূপ, আর আমি শুয়ে আছি মাটিতে। চারপাশে ধ্বংসস্তূপ। কোথায় চৌকি, কোথায় সেই প্রাচীন প্রদীপ, কোথায় সেই মশালের আগুন? সব যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। মঠের ভেতরে যে বড় বড় থামগুলো ছিল, যার মধ্যে বুদ্ধ মূর্তির কারুকার্য করা ছিল, সেগুলো সব অর্ধভগ্ন অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। আর মাটির উপরে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। আমারই চোখের সামনে যেন এক বিরাট যুদ্ধ চলছে।
গেরুয়া বসনধারী সন্ন্যাসীদের সাথে কালো পোশাক পরা ডাকাতদের। আমি সবকিছুই দেখতে পাচ্ছি, কিন্তু আমার অবাক লাগলো তারা যেন আমাকে কেউ দেখতে পায়নি। নিজেদের মধ্যে যুদ্ধ করে চলেছে, আর তার সঙ্গে মাঝে মাঝে শোনা যাচ্ছে মানুষের আর্তনাদ, আর তার সঙ্গে তরোয়াল ভজালি নিয়ে যুদ্ধ করার শব্দ। এক সময় সব কিছু থেমে গেল, সব নিস্তব্ধ হয়ে গেল। চারিদিক থেকে ভেসে আসা এত শব্দ, এত চিৎকার, সব যেন হাওয়ার সাথে মিলিয়ে গেল। কিন্তু মাটিতে পড়ে রইল মৃত মানুষের দেহ। কারো পেটে তরোয়াল গোঁজা, কারো পেটে বল্লম গোঁজা, তো কারো পেটে ভোজালি গোঁজা। প্রতিটা মৃত মানুষের দেহ থেকে যেন গড়িয়ে পড়ছে সেই লাল রঙের চাপ চাপ রক্ত। আমি দেখলাম শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। কোথাও মাথা পড়ে আছে, তো কোথাও কাটা দেহ পড়ে আছে। কোথাও একটা হাত পড়ে আছে, তো কোথাও একটা পা পড়ে আছে। শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, আর তার সঙ্গে ছড়িয়ে আছে রক্ত, যে রক্তে মাটি ভিজে গেছে। এই রক্ত যেন ইঙ্গিত দিচ্ছে মহাভারতে ঘটে যাওয়া কুরুক্ষেত্রের মাঠের সেই যুদ্ধের কথা। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি যেন সেই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আছি, যেখানে ছড়িয়ে রয়েছে অসংখ্য মৃত মানুষের দেহ আর দেহের বিভিন্ন অংশ। ছড়িয়ে রয়েছে চাপ চাপ রক্ত। আমি সেই মুহূর্তে পুরো মঠের আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়া মঠের জিনিসপত্র, যাতে রক্তের ছাপ রয়েছে, কারোর হাতের বা কারোর শরীরের। এত রক্ত, বিভিন্ন মানুষের মৃতদেহ, আর সেই সঙ্গে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া শরীরের বিভিন্ন অংশ। এই সমস্ত দেখে আমার সারা শরীর কেঁপে উঠল, শরীরের রোম খাড়া হয়ে গেল। আমি যেন নিজেকে নিজের মধ্যে খুঁজে পাচ্ছিলাম না। সামনে এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা যেন হারিয়ে ফেলেছিলাম। আর ঠিক তখনই আমি দেখতে পেলাম মঠের যে বড় বুদ্ধ মূর্তিটা রয়েছে, তারই পাশে একটা থামের দেওয়ালে হেলান দিয়ে একজন বয়স্ক সন্ন্যাসী আধমরা অবস্থায় পড়ে রয়েছেন। তার পেটের মধ্যে একটি ভোজালি ঢোকানো, আর সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সেই সন্ন্যাসীটি আমাকে দেখে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না, কেবল বুদ্ধ মূর্তির দিকে ইশারা করছিল। আমি এতটাই ভীত হয়ে গিয়েছিলাম যে আমার চক্ষু স্থির হয়ে গিয়েছিল, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি আধমরা অবস্থায় পড়ে থাকা সন্ন্যাসীটির দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছিলাম, কিন্তু আমার পা কোনো এক মৃত মানুষের রক্তে পড়ে এবং মুহূর্তের মধ্যে আমি মুখ থুবড়ে পড়ে যাই। আর সঙ্গে সঙ্গে একটা শক্ত কোনো জিনিস আমার মাথায় আঘাত করে, তাতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। বেশ কিছুক্ষণ অচেতন অবস্থায় সেভাবেই আমি পড়ে থাকি। সেই অচেতন অবস্থায় থাকা সত্ত্বেও আমার কানে ভেসে আসছিল অনেক মানুষের আর্তনাদ। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম অনেক মানুষ যেন মাঠের ভেতরে হাঁটা চলা করছে, আর সেই সঙ্গে তরোয়ালের টুংটাং শব্দ। তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। আমি চেতনা ফিরে পেলাম তখন প্রায় ভোর রাত। আমি চোখ খুলতে দেখলাম চারিদিকে অন্ধকার ঘুটঘুটে।
অন্ধকার বলবো না, কারণ তখনও মঠের ভিতরে যে মশালগুলো জ্বলছিল সেগুলো নিভে গেলেও মঠের দেওয়ালে যে কুলুঙ্গিগুলো ছিল, সেখানে যে প্রাচীন প্রদীপগুলো জ্বলছিল, তাদের আলোক শিখায় যতটুকু দেখা যায়। পরিষ্কারভাবে সবকিছু দেখা না গেলেও আমি বুঝতে পারলাম ভোর হতে আর বেশি দেরি নেই। আমি আস্তে আস্তে ওঠার চেষ্টা করলাম, তবে মাথায় আঘাতটা বেশ জোরালো ছিল। রক্ত বেরোয়নি যদিও, কিন্তু যন্ত্রণা হচ্ছিল তখনও। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে আমি যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি যেন আরো বেড়ে গেল। আমি দেখলাম যে থামগুলোর মধ্যে যে বুদ্ধ মূর্তিগুলো ছিল সেগুলো যেন আস্তে আস্তে জীবন্ত হয়ে উঠছে। এই মূর্তিগুলো যেন হাতছানি দিয়ে আমাকে ডাকছে। আমি সেখান থেকে পালাবার চেষ্টা করলেও যেন পালাতে পারছি না। ঘুরে ফিরে আবার সেই জায়গাতেই ফিরে আসছি। এ যেন এক গোলক ধাঁধা। এরপর আমি সেই জায়গায় এসে উপস্থিত হলাম যেখানে সেই বিশাল বুদ্ধ মূর্তিটি রয়েছে, আর ঠিক তারই পাশে রয়েছে একটি ছোট্ট পিতলের বুদ্ধ মূর্তি, যেটার দিকে আঙুল দেখিয়ে ওই আধমরা সন্ন্যাসী আমাকে কিছু যেন একটা ইশারা করছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো থাম সেখানে ছিল না, আর কোনো আধমরা সন্ন্যাসীর দেহ সেখানে পড়েছিল না। তবে সামনে একটা কঙ্কাল পড়েছিল, আর তার হাতটা যেন বুদ্ধ মূর্তিটির দিকে উঠানো ছিল। মনে হলো তিনি যেন এখনো ইশারায় আমায় কিছু বলতে চাইছেন। এই সমস্ত দেখে আমার হাত পা কাঁপছিল। আমি কোনো রকমে নিজেকে সামলে নিয়ে দাঁড়িয়ে বুদ্ধ মূর্তিটা এক দৃষ্টে দেখছিলাম। ঠিক সেই মুহূর্তেই বাতাসে ভেসে এলো কিছু রহস্যময় শব্দ। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাও, না হলে তোমারও এই অবস্থা হবে। কথাগুলো শেষ হবার সাথে সাথেই বাতাসে একটা হাসির শব্দ ভেসে এলো। এই হাসির শব্দে যেন গোটা মাঠটা কেঁপে উঠল। আমার সারা শরীরটা যেন হিম হয়ে গেল। কানের পাশ দিয়ে একটা শীতল বাতাস বয়ে গেল। হাসির শব্দটা যেন আরো জোরালো হয়ে উঠল, এতটাই জোরালো যেন কানের পর্দা ফেটে যাবার মতো অবস্থা। সেই মুহূর্তে আমি চোখ বন্ধ করে দু হাত দিয়ে কান দুটোকে চেপে ধরেছিলাম বেশ কিছুক্ষণ। তারপর একটা সময় মনে হলো সবকিছু যেন নিস্তব্ধ হয়ে গেছে। তখন আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমি বুদ্ধ মূর্তিটি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে এই সমস্ত কথা ভাবছিলাম যে কি করে এখান থেকে বেরোনো যায়। আর ঠিক তখনই আমার চোখের সামনে যেন সবকিছু হাওয়াতে মিলিয়ে গেল। পড়ে রইল একটা ধ্বংসস্তূপ। এতক্ষণ পর্যন্ত চোখের সামনে যে মৃতদেহগুলো দেখছিলাম সব যেন কঙ্কালে পরিণত হলো। মেঝেতে পড়ে থাকা লাল রঙের ছাপগুলো যেন কালো হয়ে গেল। ভগ্ন স্তূপের ফাটল থেকে বেরিয়ে এসেছে লতা পাতা, জঙ্গল, এবং অন্যদিকে আমার মনে পড়ে গেল সন্ন্যাসীটি ইশারায় বুদ্ধমূর্তি নিয়ে যাওয়ার কথা আমাকে বলছিল। তার এই কঙ্কালটাও সেই একই ইঙ্গিত দিচ্ছে। আমি তখন যেন মন্ত্রমুগ্ধ হয়ে সেই সন্ন্যাসীর কথা মেনে পিতলের এই ছোট্ট বুদ্ধ মূর্তিটি হাতে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলাম। সেই ভগ্নস্তূপ থেকে ছুটে বেরিয়ে আসতে আসতে আমার পায়ের দম যেন ফুরিয়ে যাচ্ছিল, কিন্তু আমার থামার উপায় ছিল না। আমি ছুটতে ছুটতে এসে পৌঁছালাম একটি গভীর জঙ্গলে। সেখানে একটি গাছের তলায় দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম।
হৃৎপিণ্ড যেন বুকে ধড়ফড় করছিল। এদিকে রাতের অন্ধকার ক্রমশ কেটে গিয়ে পূব দিকে সূর্যের আভা দেখা যাচ্ছিল। আস্তে আস্তে সবকিছুই পরিষ্কার হচ্ছিল। আমি বুদ্ধ মূর্তিটি হাতে নিয়ে তাকিয়ে রইলাম। তখনই হঠাৎ চোখে পড়ল বুদ্ধ মূর্তির ভিতরে একটি চিরকুট। কৌতূহল বাড়ল। আমি সেটা বার করে খুললাম। চিরকুটে একটি মানচিত্র আঁকা। তখনও আমার হৃদয়ের গতি স্বাভাবিক হয়নি, কিন্তু আমি জানতাম আমাকে এই মানচিত্রটা বুঝতে হবে। আমি জানি না কিভাবে এটা সম্ভব হবে, কিন্তু বোধহয় এই মানচিত্রটির মধ্যেই লুকিয়ে আছে ওই মঠের সমস্ত রহস্যের উত্তর। গভীর নিঃশ্বাস ফেলে আমি চিরকুটটি ভালোভাবে দেখতে শুরু করলাম। অস্পষ্টভাবে কিছু একটা লেখা ছিল। আমি একটু ভালো করে লেখাগুলো পড়ে দেখার চেষ্টা করলাম এবং পরে বুঝতে পারলাম এখানে লেখা আছে হাতিমগড়ের জমিদার। সুতরাং এটা হলো কোনো জমিদার বাড়ির নকশা, আর এই নকশার মাধ্যমেই লুকিয়ে আছে ওই মঠের রহস্য। আমি সেই মানচিত্র দেখে মনে মনে স্থির করলাম আমাকে সেই জমিদার বাড়িটি খুঁজে পেতে হবে। সুতরাং হয়তো ওখানে গিয়েই আমার সমস্ত উত্তর আমি খুঁজে পাব। আস্তে আস্তে রাতের অন্ধকার সরে গিয়ে সকাল হতে শুরু করেছে। আমি পায়ে পায়ে এগোতে লাগলাম জঙ্গলের গভীরে। পথে নানা রকমের ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছিল। বুনো জন্তুর চিৎকার, পাখির ডাক আর পাতার মচমচানি, কিন্তু আমি থামলাম না। অবশেষে আমি মানচিত্রের নির্দেশ অনুসরণ করে এসে পৌঁছালাম একটি গ্রামে। গ্রামটির কি নাম সেটা তখনও আমি জানতে পারিনি, তবে গ্রামের ভেতরে প্রবেশ করতে আমি লক্ষ্য করলাম গ্রামের ঘরগুলো কেমন যেন জীর্ণ খসে পড়া দেওয়াল। কোনো বাড়ির ছাদে ঢালা নেই। কোনো রকমে লতা পাতা, খেজুর পাতা দিয়ে ছাদটা ঢাকা দেওয়া আছে। বলতে পারো কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণেই বাড়িঘরগুলোর এরকম জীর্ণ দশা হয়েছে। আমি একটা সরু রাস্তা দিয়ে গ্রামে প্রবেশ করলাম। রাস্তার দুপাশে ফাঁকা মাঠ পড়েছিল, কিন্তু মাঠে কোনো ফসল নেই। পথে সেরকম কোনো মানুষজন যেন ছিল না। যদিও বা দু একজন মানুষ দেখতে পেয়েছিলাম, কিন্তু সেই মানুষজনদের দুর্বল শরীর দেখে মনে হচ্ছিল তারা যেন অনেক দিন পেট পুড়ে দুবেলা খাবার পায়নি। গ্রামে যেন এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গ্রামটা বেশ বড়, কিন্তু সেরকম ভাবে গ্রামে কোনো দোকান নেই। দোকানের ছাউনিগুলো যেন ভেঙে পড়েছে, আর মেরামত করা সম্ভব হয়নি। হাঁটতে হাঁটতে আমি গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছালাম। আমি দেখলাম সেখানে একটি পুরনো ভগ্নপ্রায় বাড়ি। বাড়িটি ভগ্নস্তূপে পরিণত হলেও দেখেই বোঝা যায় এটা কোনো জমিদার বাড়ি। গ্রামের সব বাড়িগুলো থেকে এই বাড়িটা সম্পূর্ণ আলাদা এবং অনেকটা জায়গা জুড়ে। আস্তে আস্তে আমি বাড়িটার দিকে এগিয়ে গেলাম এবং বাড়িটা দেখে মনেই হচ্ছিল না যে এখানে কেউ আছে, কিন্তু কৌতূহল আর ভয় মিলেমিশে আমাকে ঠেলে নিয়ে গেল বাড়িটির ভেতরে। বাড়িটির ভেতরে পা দিতে কেউ যেন আমাকে পেছন থেকে ডাকলো। শুনতে পাচ্ছেন? কি হলো? আরে হ্যাঁ, আপনাকেই বলছি। কাউকে কিছু বলা নেই, কওয়া নেই। আপনি যে বড় বাড়ির ভিতরের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি থতমত খেয়ে পিছন ফিরে তাকিয়ে দেখলাম একজন মাঝবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে আছে। রুগ্ন চেহারা, পরনে একটা মলিন বস্ত্র আর বড় বড় চুল, মুখে কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি। চোখ মুখ অনেকটাই বসে গিয়েছে।
দেখলেই বোঝা যায় যে অনেক দিন পেট পুরে কিছু খাওয়া হয়নি। আমি পায়ে পায়ে ভদ্রলোকের দিকে এগিয়ে গেলাম এবং বললাম, না আসলে কি হয়েছে, সামনে কাউকে দেখতে পাচ্ছিলাম না তো, তাই বাড়ির ভেতরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যদি কাউকে দেখতে পাওয়া যায়। যাই হোক, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি এই গ্রামেরই একজন। হ্যাঁ, আমি এই গ্রামেই থাকি। তা আপনি ওই বাড়ির ভেতরে যাচ্ছিলেন কি মনে করে? না, আসলে হয়েছে কি, জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমি গ্রামে ঢুকে পড়েছি। আর আজকের দিনটা যদি একটু কোনো বাড়িতে আশ্রয় পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। আশ্রয় খোঁজার জন্যেই আমি বাড়ির সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তাছাড়া পথেও আমি সেরকমভাবে কোনো মানুষ দেখতে পাইনি। ও, এই ব্যাপার। তা আপনি জঙ্গলের ভেতরে গেলেন কি করে? আর শুনেছি ওই জঙ্গল তো অনেক গভীর, ওখানে বন্য জীবজন্তুর ভয় আছে। আপনি ও জঙ্গল পার হয়ে গ্রামের ভেতরে এলেনই বা কি করে? সে অনেক কথা, সে কথা না হয় আমি আপনাকে পরে বলবো, কিন্তু এই মুহূর্তে আমার একটু বিশ্রামের প্রয়োজন। আপনি যদি দয়া করে আপনার কুটিরে আমাকে একটু জায়গা দেন তাহলে আমি উপকৃত হই, কারণ সারাদিনের পর ক্লান্তিতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। ভদ্রলোক আমার কথা শুনে মনে মনে বিড়বিড় করে কিছু একটা বলল। আমাদের নিজেদেরই থাকার জায়গা নেই, তার উপর ইনি এসেছেন আশ্রয় চাইতে। কোথায় থাকতে দেব আর কি বা খেতে দেব? তারপর অনেকক্ষণ চুপচাপ থেকে কিছু একটা চিন্তা করে আমাকে বলল, আচ্ছা আসুন, তবে আমার সঙ্গে আসুন। আপনি হলেন কিনা অতিথি মানুষ, অতিথি আপ্যায়ন করা মানুষের ধর্ম, কিন্তু আমাদের অবস্থা এখন খুবই খারাপ, তাই হয়তো আপনার অসুবিধা হলেও হতে পারে। আমি বুঝতে পারলাম উনি আমাকে কি বলতে চাইছেন, কারণ গ্রামের অবস্থা আমি যা দেখলাম এবং ওনারও চেহারা দেখে এইটুকু বুঝতে পারলাম যে ওনার অবস্থাও খুব একটা ভালো নয়। ওনাদের হয়তো নিজেদেরই খাবার জোটে না, সেখানে আরেকজন মানুষের খাওয়া বা থাকার ব্যবস্থা করাটা যে কতটা দুষ্কর সেটা আমি আন্দাজ করতে পারছিলাম। তবে যাই হোক, শেষ পর্যন্ত আমি ওনার সঙ্গে ওনার কুটিরে গেলাম। আপনি একটু দাঁড়ান, আমি কুটিরের ভেতর থেকে এক্ষুনি আসছি। এই বলে সে আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে চলে গেল। আমি বুঝতে পারলাম সে তার গিন্নির সঙ্গে আমাকে নিয়ে কথা বলতেই গেল। কুটিরটি ছিল 4টে দেওয়ালের উপর কোনো রকমে একটা ছাউনি দেওয়া। কুটিরের জীর্ণ দশা দেখে মনে হচ্ছে একটু জোরে বাতাস বইলে কুটিরটি যে কোনো সময় পড়ে যেতে পারে। আশেপাশে সেই রকম কোনো বাড়ি ঘর ছিল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওই ভদ্রলোক এবং তার স্ত্রী দুজনেই বাইরে বেরিয়ে এলো এবং আপ্যায়ন করে আমাকে ভেতরে নিয়ে গেল। একটা জল চৌকি দেখিয়ে সেখানে আমাকে বসার জন্যে বললেন। দেখুন, আমাদের বাড়ির অবস্থা দেখে আপনি হয়তো বুঝতেই পারছেন যে এখন আমার পক্ষে অতিথি আপ্যায়ন করা সম্ভব নয়। তবে আপনি যখন আমার কাছে আশ্রয় চেয়েছেন তখন আমি আপনাকে ফিরিয়ে দিতে পারি না, এইটা আমার ধর্ম নয়। তবে আপনার পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে যে আপনি একজন সন্ন্যাসী মানুষ। এখন যদি আপনি আপনার পরিচয় দেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, অবশ্যই, আপনি ঠিকই ধরেছেন, আমি একজন সন্ন্যাসীই বটে। আমার নাম তারানাথ তান্ত্রিক। আমার নিবাস পূর্ববঙ্গে একটি গ্রামে। আমি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই। ঠিক এরকমই গ্রামে গঞ্জে ঘুরতে ঘুরতে আমি এই গ্রামে এসে উপস্থিত হয়েছি। আসলে পথের ক্লান্তিতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আমার একটু আশ্রয়ের প্রয়োজন ছিল। সেই আশ্রয়ের খোঁজের জন্যেই আমি এই গ্রামে এসে পড়েছি। তখনও আমি ওনাকে আমার আসল উদ্দেশ্যের কথা জানাইনি, কারণ তার আগে আমাকে খুঁজতে হবে আমি ঠিক জায়গায় এসেছি কিনা। তাছাড়া ওই ভগ্ন জমিদার বাড়ির জমিদারকে আমাকে আগে খুঁজে বার করতে হবে। কিন্তু ওই জমিদার বাড়ির সম্পর্কে
এনার কাছ থেকে কিছু জানতে চাইবো কিনা এই নিয়ে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম। তাহলে আপনি হলেন একজন সন্ন্যাসী মানুষ, তাই তো? তা সন্ন্যাসী ঠাকুর, আপনি এখানে এসেছেন সে না হয় বুঝলাম, কিন্তু ওই ভগ্ন জমিদার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন কেন? মানে সেই কারণটা কি জানতে পারি? না, সেরকম কিছু না। আসলে গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই আমি সেই বাড়িটার সামনে এসে পড়েছি। আর তাছাড়া গ্রামের অন্যান্য বাড়িগুলোর চেয়ে সেই বাড়িটা অনেক বড়, অনেকখানি এলাকা জুড়ে বাড়িটা রয়েছে। তাই ভাবলাম ভেতরে হয়তো মানুষজন আছে, সেখানে হয়তো আমার একটা আশ্রয়ের ব্যবস্থা হয়ে যাবে। কিছুক্ষণ বাদে ওনার স্ত্রী শাল পাতা করে একটু মুড়ি, বাতাসা আর জল এনে আমাদের দিল। নিন সন্ন্যাসী ঠাকুর, এইটুকুই ব্যবস্থা করতে পারলাম নে। এর চেয়ে বেশি করা আমার পক্ষে সম্ভব নয়। আমি জানি একজন সন্ন্যাসী মানুষের মুখে ভর দুপুরে আমি মুড়ি বাতাসা দিচ্ছি। দুটো ভাত দেওয়ার ক্ষমতা আমার নেই, তাই পারলে আপনি আমাকে ক্ষমা করবেন। আর একটা কথা হলো, আপনি সন্ন্যাসী মানুষ, আপনি আমাকে এইভাবে আপনি আপনি করে সম্বোধন করবেন না, তুমি দিয়ে বললেই ভালো হয়। আমি একজন নগণ্য ব্যক্তি, আপনার সেবা যে করতে পারছি সেইটাই আমার অনেক ভাগ্য। বেশ, ঠিক আছে, সে না হয় তাই বলবো, কিন্তু তুমি আমাকে নিয়ে এত ব্যস্ত হইও না। তুমি আমাকে যা দিয়েছ তাতেই আমি ভীষণ খুশি। জানেন সন্ন্যাসী ঠাকুর, এক সময় আমাদের বাড়িতে অতিথি আপ্যায়ন করা হতো কত আয়োজন করে, কিন্তু এখন পরিস্থিতি এতটাই খারাপ যে মুড়ি বাতাসা জোগাড় করাও আমার পক্ষে দুষ্কর হয়ে উঠেছে। আমি লক্ষ্য করলাম এই কথাগুলো বলতে বলতে ওনার চোখ দিয়ে জল গড়িয়ে এলো। আমি তখন ওকে সান্ত্বনা দিয়ে বললাম, দেখো, তুমি এর জন্য এত দুঃখ করো না। তুমি একজন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছ, এর চেয়ে বড় কিছু হয় না। কি খাবার দিচ্ছ সেটা বড় কথা নয়। তোমার সামর্থ্য না থাকা সত্ত্বেও তুমি যে একজন ক্ষুধার্ত মানুষকে দুমুঠো অন্ন দিয়ে নিজের বাড়িতে থাকতে দিচ্ছ, এটাই অনেক বড় কথা। ভগবানের কাছে এটাই তোলা থাকবে। অনেক মানুষের ধনসম্পত্তি থাকে, কিন্তু মানুষের বিপদের দিনে পাশে না দাঁড়িয়ে নিজেকে গুটিয়ে রাখে স্বার্থপরের মতো। ভেবে দেখো তো, তারা কি সত্যিই ধনী মানুষ, না তারা তোমার চেয়ে বেশি দরিদ্র? সত্যিকারের ধনী মানুষ তো তারাই হয় যারা নিজের সবকিছু হারিয়ে অন্যের পাশে গিয়ে দাঁড়ায়। যে মানুষের বিপদে পাশে দাঁড়ায়, নিজের কিছু না থাকা সত্ত্বেও অন্য মানুষের জন্য কিছু করার চেষ্টা করে, তারাই হলো প্রকৃত মানুষ। আর মানবিকতাই হলো তাদের প্রকৃত ধন সম্পত্তি, যেটা সবার থাকে না। আজ হয়তো তোমার এই দৈন্য দশা, কিন্তু দেখবে এটা একদিন ঠিক কেটে যাবে। ঈশ্বর হয়তো তোমার এখন পরীক্ষা নিচ্ছেন। আর সব সময় মনে রাখবে একটা কথা, যারা পরীক্ষা দিতে পারে ঈশ্বর তাদেরই পরীক্ষা নেন, আর তারাই ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। ভদ্রলোক এতক্ষণ ধরে আমার কথাগুলো চুপ করে বসে শুনছিলেন। তারপর এক সময় বললেন, আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, আপনি তো অনেক গ্রামেগঞ্জে ঘুরে বেরিয়েছেন, অনেক মানুষের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে। কখনো ভালো মানুষের সাথে দেখা হয়েছে, আবার কখনো অসৎ মানুষের সঙ্গেও দেখা হয়েছে। আপনার অভিজ্ঞতা অনেক, কিন্তু আপনি কি বলতে পারেন কোন অপরাধে একজন মানুষ তার সব কিছু হারিয়ে ফেলে একদম নিঃশেষ হয়ে যায়? দেখো, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ থাকে যাদের প্রচুর ধনসম্পত্তি থাকে, কিন্তু মানবিকতা বা মনুষ্যত্ব এগুলো থাকে না। তারা শুধুমাত্র বেঁচে থাকে নিজের স্বার্থ নিয়ে, এবং নিজের স্বার্থটাকে বড় করে দেখে। কখনোই তারা অন্য মানুষের বিপদে পাশে দাঁড়ায় না। বিপদ দেখলে দূরে সরে যায়, নিজেকে গুটিয়ে রাখে। আর এক ধরনের মানুষ থাকে যাদের ধনসম্পত্তি থাকার সাথে সাথে মানবিকতা, মনুষ্যত্ব এগুলোও থাকে। তারা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, বিপদ দেখলে সরে যায় না, নিজেকে গুটিয়ে রাখে না। তারা নিজের স্বার্থ থেকে মানুষের স্বার্থটা বেশি বড় করে দেখে। আর ঈশ্বর এই মানুষগুলোকেই নানাভাবে পরীক্ষা করেন, কারণ ঈশ্বর জানেন এই মানুষগুলো দুঃখ কষ্ট সহ্য করতে পারবে। তাই তাদেরকে বেশি দুঃখ কষ্ট দেয়
এবং তারাই এক সময় প্রকৃত মানুষ হয়ে ওঠে। একটা কথা সব সময় মনে রাখবে, মানুষের জীবন হলো একটা চাকার সমান। একটা চাকা যেমন অনবরত ঘুরছে, ঠিক সেই রকম মানুষের জীবন। আজ হয়তো তুমি চাকার নিচে আছো, কিন্তু কে বলতে পারে কাল তুমি চাকার উপরে থাকবে না। আজ হয়তো সময় তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, কিন্তু কাল যে সময় তোমাকে সবকিছু ফিরিয়ে দেবে না, এটা কি তুমি নিশ্চিতভাবে বলতে পারো? সুতরাং ঈশ্বরের উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার দিন একদিন ফিরে আসবেই। এরপর আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমার সঙ্গে আমি অনেকক্ষণ ধরে অনেক কথাই বললাম, কিন্তু তোমার নামটা কি সেটাই তো জানা হলো না। আর সেই সঙ্গে এই গ্রামের নামটাও জানতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। এই গ্রামের নাম হলো হাতিমগড়, আর আমি হলাম সেই হাতিমগড়ের জমিদার রামনারায়ণ চক্রবর্তী। কিন্তু ভাগ্যের ফেরে আজ আমি নিঃস্ব, আমার কাছে কিছুই নেই। আজ ভাগ্য আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। জানেন তো সন্ন্যাসী ঠাকুর, একসময় এই হাতিমগড় ছিল জাঁকজমকপূর্ণ, সাজানো, সুন্দর গ্রাম। হাতিমগড়ের মাঠ কখনো খালি পড়ে থাকতো না, সবসময় শস্য শ্যামলা হয়ে থাকত। মাঠে পাকা ধান, পুকুরে মাছ, গোলা ভরা ধান, গোয়ালে গরু প্রায় সব ঘরেই ছিল। কারো কোনো অভাব ছিল না। তখন মানুষ দুধে ভাতে থাকত, তাদের খাবারের অভাব ছিল না। গ্রামের মানুষজন আমাকে খুবই শ্রদ্ধাভক্তি করত, ভালোবাসত। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ আমি হেরে গেছি। আজ আমার কাছে কিছু নেই, সব শেষ হয়ে গেছে। আমার এই জমিদারিতে বিপদ একবার আসেনি, এসেছে অনেকবার, কিন্তু তবুও আমরা উঠে দাঁড়িয়েছিলাম। কিন্তু প্রকৃতি আমাদের কাছ থেকে এমনভাবে সব কেড়ে নিয়েছে যে এখন আমি আর পুনরায় প্রথম থেকে যে শুরু করব সে উপায় নেই। আমি এখন নিঃস্ব। আমার গ্রামের মানুষ দুবেলা পেট পুড়ে খেতে পারছে না, তাদের কষ্ট দেখে আমি আর থাকতে পারছি না। প্রকৃতি কেড়ে নিয়েছে মানে? কথাটা ঠিক বুঝলাম না। যদি তুমি একটু বুঝিয়ে বলো তাহলে ভালো হয়। প্রকৃতি কেড়ে নিয়েছে মানে বলতে পারেন স্বয়ং ঈশ্বর আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। গত বছর এক ভয়ানক বন্যা হয়, সেই বন্যায় গোটা গ্রাম ভেসে যায়, ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যায়। মানুষের কাছে যেটুকু ধনসম্পত্তি ছিল সব কিছু ওই বন্যার জল গ্রাস করে নেয়, মানুষকে নিঃস্ব করে দেয়। ওই বন্যায় অনেক মানুষ প্রাণও হারায়। আপনি যে ভগ্ন জমিদার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, একসময় সেই জমিদার বাড়িতে আমরা থাকতাম। বন্যার কারণে সেই জমিদার বাড়ি ধ্বংস হয়ে যায় এবং ভগ্ন স্তূপে পরিণত হয়। তবে বাপ ঠাকুরদার মুখে শুনেছিলাম আমাদের সেই জমিদার বাড়িতে একবার ডাকাত পড়েছিল এবং তখন অনেক সম্পত্তি তারা লুট করে নিয়েছিল। কিন্তু লোকমুখে শোনা যায় সেই সম্পত্তি তারা জমিদার বাড়িরই কোনো এক গুপ্ত কুঠুরিতে লুকিয়ে রেখেছে, সঙ্গে নিয়ে যেতে পারেনি, বিশেষ কোনো এক কারণের জন্য। তারপর আমার ঠাকুরদা মারা যাওয়ার আগে গুণিন ডেকে ডাকাতির ব্যাপারে জানার চেষ্টা করেছিলেন। তখনই জানতে পারেন যে ওই জমিদার বাড়ির সম্পত্তি নিয়ে ডাকাতরা এখান থেকে বেরোতে পারেনি, তাই সম্পত্তি তারা জমিদার বাড়িরই কোনো এক গুপ্ত কুঠুরিতে লুকিয়ে রেখেছে। পরে অবশ্য আমার পিতা এই সমস্ত কথা জানতে পারেন। তখন তিনি নিজে সেই কুঠুরির সন্ধান করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তবে সেই সম্পত্তি যদি আজ আমার কাছে থাকতো তাহলে আমার গ্রামবাসীদের এমন দৈন্য দশা হতো না। তুমি যদি এখন তোমার সেই সম্পত্তি ফিরে পাও, তাহলে তুমি সত্যিই কি গ্রামবাসীদের উপকার করবে, তাদের পাশে দাঁড়াবে? তাহলে আমি তোমাকে সেই সম্পত্তি খুঁজে দিতে পারি। ভদ্রলোক কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিলেন, তারপর বললেন, আপনার পক্ষে সেই সম্পত্তি খুঁজে বার করা সম্ভব নয়, কারণ আমার পিতা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন সেই সম্পত্তি একজনই খুঁজে দিতে পারেন, যিনি হবেন একজন প্রকৃত সাধু। শেষের এই কথাটা বলে উনি আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর আচমকা আমার পা দুটো ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন এবং বললেন, সাধু বাবা, মানে মানে আপনি সেই সাধু বাবা? আপনি 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 পারবেন আমার সেই গুপ্ত কুঠুরির সম্পত্তি খুঁজে বার করে দিতে? আমি এতক্ষণ আপনাকে চিনতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি আজকে এই দুর্দিনে কেন আপনি এসেছেন এখানে।
ঈশ্বর স্বয়ং আপনাকে এখানে পাঠিয়েছে। আমি এতক্ষণ আপনাকে চিনতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি আমার পিতা ঠিকই বলে গিয়েছিলেন, সময় এলে সেই সম্পত্তি আবার ফিরে পাওয়া যাবে। সাধু বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। আমার অপরাধ আপনি নেবেন না, দয়া করে আপনি সেই সম্পত্তি খুঁজে বার করে দিন। তুমি ঠিক ধরেছ। আমি হাতিমগড়ের জমিদারের খোঁজ করতেই এই গ্রামে এসেছি, কিন্তু এই সম্পত্তি আমার একার পক্ষে খোঁজা সম্ভব নয়। এর জন্যে আমার তোমার সাহায্যের প্রয়োজন। তবে এর জন্যে আমাদেরকে ওই জমিদার বাড়ির ভেতরে যেতে হবে, এবং সেই জন্য কিছু লোকজনেরও প্রয়োজন আছে। কারণ ওই ভগ্ন জমিদার বাড়ির ভেতরে ঢোকার আগে চারপাশটা একটু ভালো করে দেখে নিতে হবে। ওখানে বিষাক্ত সাপের উৎপাত থাকতে পারে। আপনি চিন্তা করবেন না সাধু বাবা, আমি এক্ষুনি সমস্ত ব্যবস্থা করে আসছি, এবং কাল সকাল হলেই আমরা রওনা দেব জমিদার বাড়ির ভিতরে। কিন্তু তার আগে একটা শর্ত আছে। আমি ওই সম্পত্তি খুঁজে দিতে পারি, কিন্তু তোমাকে কথা দিতে হবে সেই সম্পত্তি নিয়ে তুমি গ্রামবাসীদের পাশে দাঁড়াবে। সাধু বাবা, আমি আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, এই সম্পত্তি হাতে পাওয়ার সাথে সাথে আমি আমার গ্রামবাসীদের পাশে দাঁড়াবো। আমিও চাই গ্রামের উন্নতি করতে, আবার হাতিমগড়কে শস্য শ্যামলা করে তুলতে। বেশ, ঠিক আছে। তাহলে আজকের রাতটা পেরিয়ে গেলে আমরা কালকে ভোর হতেই জমিদার বাড়ির ভিতরে ঢুকব। ঠিক আছে সাধু বাবা, তাই হবে। এরপর আমরা পরের দিন ভোর হতেই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করার উদ্দেশ্যে রওনা দিলাম। জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আমি বাড়িটি পুনরায় পর্যবেক্ষণ করছিলাম। প্রাচীন ভগ্নপ্রায় জমিদার বাড়ির চিত্রটি সত্যি চিত্তাকর্ষক এবং গা ছমছমে। বাড়িটির স্থাপত্য সুদূর অতীতে নির্মিত হলেও আজ তা কালের গর্ভে বিলীন হয়ে পড়েছে। যে বিশাল দেওয়ালগুলি একসময় শক্তি এবং ঐশ্বর্যের প্রতীক ছিল, সেগুলি এখন ঝাপসা এবং ভেঙে পড়েছে। বাড়ির মাথায় বিশাল ফাটল দেখা দিয়েছে এবং ছাদ প্রায় ধসে পড়ার উপক্রম। দেওয়ালগুলিতে একসময় সূক্ষ্ম কারুকার্য এবং রঙিন চিত্রকলা ছিল, যা এখন ফিকে হয়ে গেছে এবং ধুলায় মলিন। জানালার শিকগুলি জং ধরা এবং কাঁচগুলি ভাঙা। শ্যাওলা এবং লতা পাতা ঘিরে রেখেছে বাড়ির বাহিরের অংশ, এবং মেঝেতে ফাটল ধরেছে। জমিদার বাড়ির প্রধান প্রবেশদ্বারটি ছিল বিশাল এবং সুরম্য। প্রবেশদ্বারের সামনে একসময় সুন্দর বাগান ছিল, এখন তা আগাছা এবং বনমালীতে পরিপূর্ণ। ভিতরে প্রবেশ করতেই দেখা যায় ধুলা এবং মাকড়সার জালে ভরা বড় বড় ঘর এবং ছোট ছোট ঘরগুলি, যেগুলির উপর থেকে ছাদ প্রায় ধসে পড়ার মতো অবস্থা। বাড়ির বড় ঘরগুলি যেখানে একসময় সুরম্য অনুষ্ঠানের আয়োজন হতো, এখন সেগুলি শূন্য এবং নীরব। এই বাড়িটির প্রতিটি কোণে, প্রতিটি ইঁটে এবং প্রতিটি ধুলায় লুকিয়ে আছে এক বিস্মৃত অতীতের গল্প। কিন্তু পুরো জমিদার বাড়িটা এখন ভগ্নস্তূপে পরিণত হয়েছে। আমি তখন রামনারায়ণের উদ্দেশ্যে বললাম, রামনারায়ণ, আমার কাছে এই জমিদার বাড়ির একটা নকশা আছে। সেই নকশাতে বলে দেওয়া হয়েছে কোথায় গুপ্তধন লুকানো আছে। এই ভগ্নপ্রায় জমিদার বাড়ির ভিতরে একটি গুপ্ত কুঠুরি রয়েছে। সেই কুঠুরিতে লুকোনো আছে ডাকাতদের লুণ্ঠিত সম্পত্তি। ডাকাতরা যখন জমিদার বাড়ি লুণ্ঠন করে পালানোর চেষ্টা করছিল, তখন কোনো কারণে ডাকাত দলের সর্দার দলছুট হয়ে যায়, এবং লুণ্ঠন করা সম্পত্তি যেহেতু তার কাছেই ছিল, তাই সেগুলোকে সে নিয়ে পালাতে পারেনি। তখন সে ওই লুণ্ঠিত সম্পত্তি জমিদার বাড়ির একটি গুপ্ত কুঠুরিতে লুকিয়ে রেখে দেয়। তুমি কি এই নকশাটা দেখে সেই কুঠুরির সন্ধান দিতে পারবে? কই দেখি নকশাটা একবার। ও আচ্ছা, এই কুঠুরিতেই আছে লুকোনো সেই গুপ্তধন।
এই গুপ্ত কুঠুরির অবস্থান সম্পর্কে কেউ কিচ্ছু জানতো না, তবে নকশাতে যে নির্দেশ করে কুঠুরির কথা বলা হয়েছে সেই কুঠুরি তো আমাদের ঠাকুর দালানের পিছনে আছে। চলুন তো সেদিকে একবার গিয়ে দেখি। এরপর আমরা ঠাকুর দালানের পিছনে সেই কুঠুরি খোঁজার চেষ্টা করছিলাম। অনেক খোঁজাখুঁজির পর আমার চোখে পড়ল ঠাকুর দালানের পিছনে একটা দেওয়ালে সুন্দর একখানা মা কালীর মূর্তি খোদাই করা রয়েছে। তবে সেই মূর্তির হাতে কোনো অস্ত্র ছিল না। আমি মূর্তিটা দেখে অনেকক্ষণ পর্যবেক্ষণ করলাম। তারপর আমি বুঝতে পারলাম এই মায়ের মূর্তির হাতে আমাদের সেই অস্ত্রগুলো তুলে দিতে হবে। তাহলে হয়তো আমরা সেই গুপ্ত কুঠুরির সন্ধান পেলেও পেতে পারি। সুতরাং আমাদেরকে আগে খুঁজে বার করতে হবে মায়ের হাতে থাকা সেই অস্ত্রগুলোকে। আমি রামনারায়ণ বাবুকে বললাম, দেখো, এই মূর্তিটি ভালো করে লক্ষ্য করে দেখো। মায়ের মূর্তি কি সুন্দরভাবে খোদাই করা রয়েছে, কিন্তু মায়ের হাতে কোনো অস্ত্র নেই। আমার মনে হচ্ছে এই মূর্তির হাতে সেই অস্ত্রগুলো যদি দেওয়া হয় তাহলে হয়তো আমরা এই গুপ্ত কুঠুরি খুঁজে পেতে পারি। সুতরাং এই অস্ত্রগুলো এখানে কোথাও আছে, সেগুলো আমাদেরকে এখন খুঁজে বার করতে হবে। আপনি ঠিকই বলেছেন সাধু বাবা। তাহলে চলুন আমরা সেই অস্ত্রগুলো খোঁজার চেষ্টা করি। অনেক খোঁজাখুঁজির পর আমি ঠাকুর দালানের ঈশান কোণে থাকা একটা ছোট্ট কুলুঙ্গি দেখতে পেলাম। সেখানে একটি প্রাচীন কারুকার্য করা ছোট্ট কলসি রাখা আছে। আমি তখন সেই কলসিটি হাতে নিয়ে নড়াচড়া করতে দেখতে পেলাম কলসির ভেতরে কিছু একটা আছে। কলসিটা উল্টো করতেই একটা লাল কাপড়ে বাঁধা কিছু মাটিতে পড়ল। আমি সঙ্গে সঙ্গে সেই পুঁটুলিটা হাতে নিয়ে খুলে দেখলাম পুঁটুলির ভিতরে ছোট ছোট পাথরের খোদাই করা তরোয়াল, খড়গ এবং একটি নরমুণ্ড রয়েছে। এরপর আমি সেই অস্ত্রগুলো মায়ের হাতে পরিয়ে দিলাম, কিন্তু তারপরও সেখানে কোনো ঘটনা ঘটল না। তখন আমি ওই মায়ের মূর্তিটা আরো ভালো করে পর্যবেক্ষণ করলাম। হঠাৎই আমার চোখে পড়ল নরমুণ্ডের নিচে ফাঁকা রয়েছে, অর্থাৎ সেখানে একটা ছোট্ট শেয়াল থাকার কথা, কিন্তু সেটা নেই। আমি তৎক্ষণাৎ রামনারায়ণকে বললাম, এই জায়গাটা ভালো করে খুঁজে দেখো, এখানে কোথাও একটা ছোট পাথরের শেয়াল পড়ে আছে। দালানের চারিদিক ভেঙে গিয়েছিল এবং সেই ফাটল থেকে বিভিন্ন আগাছা বেরিয়ে এসেছিল। চারিদিকে ধুলো, বালি এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য ওই ছোট্ট পাথরের শেয়াল খোঁজাটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তারপর অনেক খোঁজাখুঁজির পর শিয়ালটা পাওয়া গেল। এরপর আমি সেই শিয়ালটিকে ওই নরমুণ্ডের নিচে রেখে দিলাম। আশ্চর্য ব্যাপার, শিয়ালটি রাখতেই মূর্তিটা যেন নড়ে উঠল। এরপর আস্তে আস্তে পুরো দেওয়ালটা একটি ছোট্ট দরজার আকার নিয়ে খুলে গেল। দরজা খুলতে আমরা সেই গোপন কুঠুরির সন্ধান পেলাম, যেখানে ডাকাতরা তাদের লুণ্ঠিত ধনসম্পত্তি লুকিয়ে রেখেছিল। রামনারায়ণ কুঠুরির ভিতরে যাওয়ার জন্যে এগিয়ে গেল। আমি তখন তাকে বাধা দিয়ে বললাম, না, এখন ভেতরে যেও না, কারণ বছরের পর বছর এই গুপ্তধন এখানে রয়েছে। সুতরাং এই ধন সহজে উদ্ধার করা সম্ভব হবে না। সামনে এগোলে বিপদ হতে পারে। কেন সাধু বাবা, এখানে আবার বিপদের সংকেত? মানে আপনি কি সংকেত পেলেন এখানে? আছে আছে, বিপদ এখানে রয়েছে। এত সহজেই এই সম্পত্তি আমরা উদ্ধার করতে পারবো না। আমার মন বলছে এখানে কিছু একটা অদৃশ্য শক্তি রয়েছে, যা আমরা চোখে দেখতে পাচ্ছি না। এরপর আমি মন্ত্র পড়তে সেই অদৃশ্য শক্তি নিজের রূপ ধারণ করে আমাদের সামনে এলো। সেটা ছিল এক যক্ষ। রামনারায়ণ যক্ষটিকে দেখে
রীতিমতো ভয় পেয়ে গেল এবং কাঁপা কাঁপা সুরে বলল, এটা এটা কি সাধু বাবা? এটা হলো এক যক্ষ। বছরের পর বছর ধরে এই গুপ্তধন রক্ষা করে চলেছে এই শক্তিশালী যক্ষ। এই যক্ষ রহস্যময় এবং অদম্য শক্তির অধিকারী, যা কোনো সাধারণ মানুষের পক্ষে প্রতিহত করা সম্ভব নয়। এই সম্পত্তি এখন রয়েছে এই যক্ষের হাতে। এর হাত থেকে এই সম্পত্তি উদ্ধার করা কিন্তু সহজ হবে না। তাই আমাদের এই সম্পত্তি পেতে হলে এই যক্ষের মুখোমুখি হতে হবে। এরপর ওই যক্ষটি আমাদের সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল আগুনের শিখা, যা ভয়ের সৃষ্টি করছিল। আমি সাহস করে যক্ষটিকে বললাম, এই সম্পত্তির অধিকার আপনি আমাদের হাতে তুলে দিন। বছরের পর বছর ধরে আপনি এই সম্পত্তির রক্ষা করছেন। এখন থেকে আপনি মুক্ত। আমার এই কথা শুনে যক্ষ গম্ভীর গলায় উত্তর দিল, না, কখনোই যার তার হাতে এই সম্পত্তি আমি তুলে দিতে পারি না। একমাত্র যে এই সম্পত্তির উত্তরাধিকারী, তার হাতে আমি এই সম্পত্তি তুলে দেব। এই সম্পত্তি যার, আমি সেই উত্তরাধিকারীকে এখানে নিয়ে এসেছি। ইনি হলেন রামনারায়ণ চক্রবর্তী, এই জমিদার বংশের উত্তরসূরি। উত্তরসূরি? এই মানুষটি কি করে এই সম্পত্তির উত্তরসূরি হতে পারে? আমি এই প্রশ্ন শুনে একটু অবাক হয়ে গেলাম। বুঝতে পারছিলাম না যক্ষ কি বলতে চাইছেন। আমি বললাম, হ্যাঁ, এই হলো এই সম্পত্তির একমাত্র উত্তরসূরি, এই জমিদার বংশেরই ছেলে। এই সম্পত্তি ওরা নিজেরা উপার্জন করেনি। এই সম্পত্তি হলো দরিদ্র গ্রামবাসীদের। তাদের কাছ থেকে খাজনা নিয়ে এই সম্পত্তির পাহাড় গড়ে উঠেছে। আমি কিছুতেই এই সম্পত্তি এই রক্তচোষা জমিদারদের হাতে ছেড়ে দেব না। আপনি বছরের পর বছর এই সম্পত্তি রক্ষা করে চলেছেন। আপনি কি মুক্তি চান না? যদি আপনি মুক্তি চান, তাহলে এই সম্পত্তির অধিকার আপনাকে ছাড়তে হবে। হ্যাঁ, আমি মুক্তি চাই, কিন্তু তার আগে আমাকে কথা দিতে হবে, এই সম্পত্তি যদি 100 ভাগের মধ্যে 80 ভাগ গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, তবে আমি এই সম্পত্তি ছেড়ে দেব। আর যদি তা না হয়, তাহলে আমি যুগ যুগ ধরে এই সম্পত্তি রক্ষা করে যাব। আপনাকে প্রথমেই আমি বলে রাখি, রামনারায়ণ চক্রবর্তী সেই রকম মানুষ নন যেরকম আপনি বলতে চাইছেন। এনারা প্রজাদের বরাবরই সন্তান তুল্য স্নেহ করতেন এবং এখনো করেন। এখন এই হাতিমগড় গ্রামের অবস্থা খুবই খারাপ। এক প্রাকৃতিক বিপর্যয় এই গ্রামের মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। এখন এই গ্রামের অবস্থা খুবই খারাপ। এখানকার মানুষ দুবেলা দুমুঠো পেট পুড়ে খেতে পায় না, এমনকি তাদের মাথার উপর ছাদটুকুও নেই। এখন এই সম্পত্তি পেলে রামনারায়ণ নিজে আমাকে কথা দিয়েছে গ্রামের মানুষের উন্নতির কাজে লাগাবে এবং হাতিমগড় গ্রামকে পুনরায় নতুন করে তুলবে। কারণ আমিও এই শর্তেই রামনারায়ণ বাবুকে এই সম্পত্তি উদ্ধার করে দেবার কথা বলেছিলাম। সুতরাং আপনি প্রকৃত উত্তরসূরির হাতেই এই সম্পত্তির দায়িত্ব দিচ্ছেন। বেশ, তাহলে ঠিক আছে। তবে প্রথমে বলে রাখি, তোমরা যদি সত্যি এই ধন সম্পত্তির যোগ্য হও, তাহলে তোমাদেরকে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি যদি যথাযথ প্রশ্নের উত্তর পাই, তাহলে এই সম্পত্তির অধিকার তোমাদের হাতে তুলে দেব। আর যদি উত্তর ভুল হয়, তাহলে এখানেই তোমাদের
শেষ করে ফেলবো। এবার তোমরা বলো, তোমরা কি আমার প্রশ্নের উত্তর দিতে রাজি আছো? হ্যাঁ, আপনি প্রশ্ন করুন, আমি এই প্রশ্নের যথাযথ উত্তর দেব। আর যদি দিতে না পারি তাহলে আপনার হাতেই শেষ হব। বেশ, তাহলে তাই হোক। আমার প্রথম প্রশ্ন হলো, কোন জিনিসটি পৃথিবীতে প্রত্যেকটি জীবকে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে, কিন্তু চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়? আমি গভীরভাবে চিন্তা করে তারপর বললাম, এর উত্তর হলো ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা সবকিছুকে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে। অন্যদিকে ভালোবাসা চোখে দেখা যায় না, শুধু অনুভব করতে হয়। বেশ, তুমি ঠিক উত্তর দিয়েছ। এবার আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এটি এমন একটি জিনিস যা প্রত্যেক দিন আসে, কিন্তু কখনো কোনো দিনও দেখা যায় না। বলো বলো, এর উত্তর কি হবে? এর উত্তর হলো আগামীকাল। আগামীকাল প্রত্যেক দিনে আসে, কিন্তু কখনো দেখা যায় না। বেশ বেশ বেশ, এবারও তুমি ঠিক বলেছ। এখন আমার শেষ প্রশ্ন। চোখে দেখা যায় না, স্পর্শে পাওয়া যায় না, তবু তার প্রেমে পড়ে মানুষ। তাকে ছাড়া অন্য কিছু চায় না। বলো, কি হবে এই প্রশ্নের উত্তর? একটু চিন্তা করে তারপর বললাম, এর উত্তর হবে মায়া। মায়াকে চোখে দেখা যায় না, স্পর্শও করা যায় না, তবু বারবার মানুষ এই মায়ার প্রেমে পড়ে। যার সঙ্গে এই মায়া জড়িয়ে থাকে তাকে ছাড়া আর কিছু পেতে চায় না মানুষ। তোমরা সত্যি সত্যি এই ধন সম্পত্তির যোগ্য? আমি এই ধন তোমাদের হাতে তুলে দিচ্ছি। এই বলেই যক্ষটি একটি উজ্জ্বল আলো হয়ে বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। এরপর আমরা কুঠুরির দরজা খুলে কুঠুরির ভিতরে প্রবেশ করলাম, এবং সেখানে যা দেখলাম তাতে আমাদের চোখ ছানা বড়া হয়ে গেল। সেখানে ছিল সোনার মুদ্রা, মূল্যবান গহনা, রত্ন, পাথর এবং নানা ধরনের ধনসম্পত্তি। এরপর সেই সম্পত্তি উদ্ধার করে আমি রামনারায়ণ চক্রবর্তীর হাতে তুলে দিলাম এবং বললাম, আপনি আমাকে যা কথা দিয়েছিলেন আমি আশা করব আপনি সেই কথা রাখবেন। গ্রামের মানুষদের উন্নতি করবেন, আর এই হাতিমগড়কে পুনরায় নতুন করে সাজাবেন। আপনি যে দায়িত্ব আমাকে দিলেন সাধু বাবা, আমি যথাযথ সেই দায়িত্ব পালন করব। আপনি আমাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই লুণ্ঠিত সম্পদ উদ্ধার করে দিলেন, সেই উপকার আমি কোনোদিনও ভুলব না। আমার পিতা মারা যাওয়ার সময় বলেছিলেন, একদিন না একদিন এই হাতিমগড় পুনরায় নতুন করে সেজে উঠবে। আজ মনে হচ্ছে পিতা ঠিকই বলেছিলেন, ওনার কথাই সত্যি হতে চলেছে। তবে এই সব কিছুই সাধু বাবা আপনার জন্য। আপনি না থাকলে এই সম্পত্তির খোঁজ আমরা কোনোদিনই পেতাম না। দেখো, আমি মনে করি এই সব কিছুই ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে। আমাকেও কেউ এই দায়িত্ব দিয়েছিল, আমি শুধুমাত্র তার দায়িত্ব পালন করেছি। এখন তুমি তোমার দায়িত্ব যথাযথ পালন করবে, এটাই আমি আশা করব। তবে হ্যাঁ, এবারে কিন্তু আমাকে যেতে হবে। কিন্তু আমি আবারও কোনো এক সময় ঘুরতে ঘুরতে এই গ্রামে এসে দেখে যাব যে তুমি তোমার দায়িত্ব পালন করেছো কিনা। সাধু বাবা, আপনি আমাকে যে গুরু দায়িত্ব দিয়ে গেলেন, আমি যথাযথ সেই দায়িত্ব পালন করব এবং আপনার আশায় থাকব। যেদিন আপনি আবার হাতিমগড়ের মাটিতে পা দেবেন, সেদিন এই হাতিমঘর স্বর্গভূমি হয়ে উঠবে। আপনি আশীর্বাদ করুন আমি যেন আমার দায়িত্ব থেকে সরে না যাই,
যথাযথভাবে আপনার দেওয়া দায়িত্ব পালন করি। তোমার দায়িত্ব তুমি যথাযথ পালন করো। আমার আশীর্বাদ তোমার সাথে রইল। এই বলে আমি সেখান থেকে বিদায় নিয়ে আবার অজানাকে জানা এবং অদেখাকে দেখার উদ্দেশ্যে নতুন কিছু জানার উদ্দেশ্যে রওনা দিলাম। গল্পটি শেষ হওয়ার পর ঠাকুরমশাই চুপচাপ হয়ে গেলেন। খোলা জানালার দিকে তাকিয়ে রইলেন। জানালার বাইরে সন্ধ্যার নরম আলো আর প্রকৃতির স্নিগ্ধতা ঘরের পরিবেশকে আরও মরমই করে তুলেছিল। ঠাকুরমশাইয়ের চোখে ছিল এক অদ্ভুত আলো, যা দেখে মনে হলো তিনি নিজের অতীতের কোনো স্মৃতির মন্থন করছেন। আমি আর কিশোরী এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ঠাকুরমশাইয়ের মুখে গল্প শুনছিলাম। তার কণ্ঠস্বরের মাধুর্য এবং গল্প বলার ধরন আমাদের এক অনির্বচনীয় অভিজ্ঞতা প্রদান করেছিল। হঠাৎ যেন আমাদেরও চেতনা ফিরে এলো। ঘরের পরিবেশ আবার স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু আমাদের মন থেকে সেই গল্পের প্রতিটি মুহূর্ত মুছে যায়নি। কিশোরী প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা বুঝলাম না, আপনি কি করে জানলেন যে ওই সম্পত্তি ডাকাতরাই লুণ্ঠন করে ওই রাজবাড়িতে লুকিয়ে রেখেছে? কারণ আপনার সঙ্গে তো কোনো ডাকাতের দেখা হয়নি। আপনি তো রাত কাটিয়েছিলেন একটা প্রাচীন মাঠে, এবং সেখানে কোনো এক সন্ন্যাসী আপনাকে বুদ্ধমূর্তি বলেছিল ইশারা করে নিয়ে যেতে। তাই তো, আমি ঠিক বলছি তো? তাহলে আপনি কি করে জানলেন যে ওই সম্পত্তি ডাকাতরা লুণ্ঠন করেছিল রাজবাড়ি থেকে এবং রাজবাড়িতেই লুকিয়ে রেখেছিল? এই জায়গাটা বুঝলাম না, মানে আপনি এই জায়গাটা একটু বুঝিয়ে বলুন না। ও এই ব্যাপার, তাহলে শোনো। আসলে আমি যখন বুদ্ধ মূর্তিটি হাতে পেয়েছিলাম, তার আগে আমি তোমাদের বলেছিলাম যে ওই মঠে যে রাতে আমি ছিলাম সেই রাতেই একটা স্বপ্ন দেখেছিলাম। আমি স্বপ্নে দেখেছিলাম দুই দলের মধ্যে যুদ্ধ হচ্ছিল এবং দুই দলের লোকই মারা যাচ্ছিল, ঠিক কুরুক্ষেত্রের যুদ্ধের মতো। কিন্তু এই দুই দল কারা ছিল সেটা আমি তখনও জানতাম না। তারপর আমি যখন হাতিমগড়ে গেলাম, তখন ওইখানে রামনারায়ণের কুটিরে আমি এক রাত ছিলাম। আর সেই রাতে আমি ধ্যানে বসেছিলাম এবং ধ্যানে বসে আমি জানতে পেরেছিলাম এই জমিদারিতে বহু বছর আগে ডাকাতি হয়েছিল, আর সেই ডাকাতেরা জমিদারের সমস্ত ধনসম্পত্তি লুণ্ঠন করে পালাবার চেষ্টা করছিল। কিন্তু জমিদারির লেঠেলদের সঙ্গে তারাও পেরে উঠছিল না। তাই তখন ডাকাতরা কোনোভাবে পালিয়ে গেলেও ডাকাত দলের সর্দার কিন্তু পালাতে পারেনি। জমিদারের অন্দরমহলের কোনো এক কক্ষে লুকিয়ে পড়েছিল। তারপর যখন রাতের অন্ধকার নেমে আসে, তখন সেখান থেকে পালানোর জন্য এদিক ওদিক ঘুরতে ঘুরতে জমিদার বাড়ির ঠাকুর দালানের পিছনে চলে আসে এবং সেখানে দেওয়ালে খোদাই করা মায়ের মূর্তিতে কোনো রকমে হাত লেগে যায়। আর তখনই চোরা কুঠুরির দরজা খুলে যায়। সেই মুহূর্তে ডাকাত দলের সর্দার লুণ্ঠন করা সম্পত্তি সেই চোরা কুঠুরিতে লুকিয়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে জঙ্গলের পথ হয়ে ওই মঠে গিয়ে আশ্রয় নেয়। ওই মঠে অনেক দিন থাকার পর একদিন হঠাৎই ওই ডাকাত দলের অন্যান্য সদস্যরা জানতে পারে যে তাদের সর্দার ওই মঠের ভেতরে সন্ন্যাসী বেশে লুকিয়ে আছে। তখন ওই ডাকাতরা ওই মঠের ভেতরে ঢুকে পড়ে এবং সন্ন্যাসীর বেশ ধারণ করা সত্ত্বেও তাদের সর্দারকে চিনে ফেলে। তারপর সম্পত্তির ভাগাভাগি নিয়ে তাদের নিজেদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায় এবং সেই লড়াইয়ে অন্যান্য সন্ন্যাসীরাও যোগ দেয়, কারণ তারা তো জানতো না যে তাদের মধ্যে লুকিয়েছিল ওই ডাকাত দলের সর্দার। এভাবে দুই পক্ষের তুমুল লড়াই হয় এবং সেই লড়াইয়ে কেউ বেঁচে থাকে না, একে অপরকে হত্যা করে ফেলে। অপরদিকে ডাকাত দলের সর্দার আগে থেকেই ওই জমিদার বাড়ির একটা নকশা বানিয়ে
মঠের বুদ্ধ মূর্তির মধ্যে লুকিয়ে রেখেছিল। তাই মৃত্যুর সময় ওই বুদ্ধ মূর্তির দিকেই তাকিয়ে মারা গিয়েছিল। আর পরের ঘটনাটা তো তোমরা সবই জানো। কি এবার বুঝতে পারলে তো? হ্যাঁ ঠাকুরমশাই, এইবার পুরো ঘটনাটা বুঝতে পারলাম। ঠাকুরমশাই চুপচাপ জানালার দিকে চেয়ে রইলেন। তার চোখের দৃষ্টি সন্ধ্যার নরম আলো এবং প্রকৃতির স্নিগ্ধতার মতো। আমরাও জানালার দিকে তাকিয়ে রইলাম। জানালার বাইরে প্রকৃতির স্নিগ্ধতার সঙ্গে যেন সেই গল্পের প্রতিধ্বনি মিশে যাচ্ছিল। ঠাকুরমশাইয়ের কাহিনী আমাদের হৃদয়ে এক গভীর ছাপ ফেলে গেল। সন্ধ্যার মৃদু আলো আর ঠাকুরমশাইয়ের স্মৃতিময় দৃষ্টি সেই রাতে আমাদের মনকে এক নতুন ভাবনা এবং অনুভূতির জগতে নিয়ে গেল। গল্পের মাধুর্য এবং জীবনের জটিলতা আমাদের প্রত্যেকের জীবনে এক অমূল্য উপহার হয়ে দাঁড়ালো। আমরা জানালার দিকে তাকিয়েছিলাম। মনে হলো যেন সেই গল্পের প্রভাব এবং আবেগের মাঝেই সময় থমকে আছে। আমি আর কিশোরী ঠাকুরমশাইকে প্রণাম জানিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এইভাবেই সেই রাত্রের গল্প শেষ হলো, কিন্তু তার প্রতিধ্বনি আমাদের হৃদয়ে অনন্তকাল থেকে গেল। আজকের প্রশ্ন হলো, ঠাকুরমশাই যে ঈশান কোণে, মানে মন্দিরের যে ঈশান কোণে কুলুঙ্গির মধ্যে যে কলসিটা পেয়েছিলেন, সেই কলসির মধ্যে থেকে একটা পুটুলি পাওয়া গেছিল, পড়ে গেছিল। ওই পুটুলিটার মধ্যে কি কি জিনিস ছিল? 3টে জিনিস ছিল। তো তোমরা তো জানোই, অবশ্যই গল্পটা মন দিয়ে শুনেছো, নিশ্চয়ই জানো। তো চটপট কমেন্টে জানিয়ে দাও এবং গল্পের জন্য @gmail.com মেল করে দাও। আর আগের সপ্তাহে বিজয়ীদের কাছে পৌঁছে গেছে গল্পের জন্য তরফ থেকে উপহার, এবং তাদের নাম প্রকাশও হয়ে গেছে। রবিবার রাত 9টায় ভেদু গুণিনের গল্পের পরে এই সপ্তাহেও অনুরূপভাবে গল্পের সঠিক উত্তরদাতাদের নাম প্রকাশ হবে রাত 9টায় ভেদু গুণিনের গল্পের শেষে, এবং কিছু মানুষকে নির্বাচিত করে পৌঁছে যাবে তাদের বাড়িতে গল্পের জন্য গিফট। আর আমরা এক এক করে তোমাদের সবার বাড়িতেই পৌঁছে যাব, কোনো চিন্তা নেই। গল্প শুনতে থাকো, আরামসে কমেন্ট করতে থাকো, আর একদম #IAM গল্পের জন্য বা #গল্পের জন্য এইটা লিখে গল্পের জন্য ফেসবুক, ইউটিউবকে ট্যাগ করে তোমরা সোশ্যাল মিডিয়াতে তোমাদের আবেগ, গল্পের জন্য প্রতি অনুভূতি এগুলো শেয়ার করতে পারো। তাহলে আবার বলছি, দুটো ট্যাগ, #IAM গল্পের জন্য এবং #গল্পের জন্য। এবং যারা বিজয়ীরা গল্পের জন্য তরফ থেকে উপহার পৌঁছে যাচ্ছে যাদের বাড়িতে, তারা তাদের সেলফি বা উপহারের সাথে তাদের ছবি, তাদের অনুভূতি, গল্পের জন্য প্রতি তাদের অনুভূতি, সেগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। আমরা খুবই খুশি হব সেগুলোতে পার্টিসিপেট করতে পেরে। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য টাটা।